আমরা অনেকেই বলি যে প্যারানর্মাল ব্যাপার স্যাপার কি আসলে ঘটে, আসলে কি এগুলোর কোনো অস্তিত্ব আছে নাকি নেই। আজকে আমি পত্রিকা পড়ছিলাম এবং সেই পত্রিকায় কতগুলো ঘটনা পেয়েছি, যে ঘটনাগুলো পত্রিকায় উঠে এসেছে, যেগুলো সত্যি ঘটনা, সেই ঘটনাগুলো আপনাদের জন্য আমি একটু পড়ে শোনাচ্ছি। ফ্লোরিডার ইস্ট মার্টিলো জাদুঘরে ঘুরতে গেলে যা সবাইকে আকৃষ্ট করবে তা হলো একটি পুতুলের বয়স হবে প্রায় 1 যুগ। এটি একটি বিখ্যাত পুতুল, কারণ এর পেছনে রয়েছে রহস্যজনক ইতিহাস। 1896 সালের শুরুর দিকে জনপ্রিয় অটো পরিবার তাদের আদরের ছেলে রবার্ট ইজিনি অটো পুতুল উপহার পায়। পুতুলটি পাওয়ার পর রবার্ট তাকে তার নাম অনুসারে নাম রাখে রবার্ট। তারপর থেকে পুতুলটিকে ঘিরে ঘটতে থাকে রহস্যজনক ঘটনা। যখন পুতুলটি নষ্ট বা ভেঙে যায়, তখন পুতুলের কাছ থেকে রহস্যজনক হাসি শোনা যায়, বা যা রবার্ট সাধারণভাবে নেয়, এবং পুতুলটি জিন কৃতদাস রূপে সামনে আসে এবং তখন রবার্ট আশ্চর্য হয়। যখন পুতুলটি জিন প্রাপ্তবয়স্ক হয়, তখন রবার্ট আবার তার পুতুলটি ফিরে পায় এবং পুতুলটি তার ওপর দিয়ে চলে যায় যখন সে কিছুটা অন্যমনস্ক হয়। পুতুল রবার্টটি শহরের লোকদের ভয় দেখাতো জানালা দিয়ে। তখন থেকে লোকজন পুতুলটির নাম দিয়েছিল ভীতিকর পুতুল রবার্ট। এবং এটা আপনি যদি ফ্লোরিডার ইস্ট মার্টিলো জাদুঘরে ঘুরতে যান, তাহলে এই পুতুলটিকে দেখার আপনিও দেখতে পারবেন আর কি। আরো একটা ঘটনা রয়েছে, সেটি হচ্ছে ইন্দোনেশিয়ায় কেরিস নামে কিছু বস্তু পাওয়া গেছে যা আসলে ঐতিহ্যবাহী অস্ত্রের মতো, কিন্তু এর পেছনে রয়েছে রহস্যজনক গল্প। অস্ত্রগুলো এদের জাদুকরী আকর্ষণের মাধ্যমে জনগণকে আকৃষ্ট করে, কারণ অস্ত্রগুলো এদের মতো করে নাড়াচাড়া করে, দাঁড়ায় এবং উড়ে বেড়ায়। ম্যাপো গ্র্যান্ডরিং নামে একজন বৃদ্ধ লোকের নামে এই অস্ত্র নিয়ে লৌকিক কাহিনী আছে। ম্যাপো গ্র্যান্ডরিং অনেক লোক হত্যা করেন এই অস্ত্রের কারণে। লোক কাহিনী থেকে জানা যায় এই অস্ত্রগুলো সাগর থেকে আনা হয়েছে, কিন্তু এগুলো ড্রাগন হয়ে গিয়েছিল। অনেক সংরক্ষণকারী পুরনো কেস গুলো নিতে চেয়েছিলেন সংরক্ষণের জন্য, কিন্তু পুরনো অস্ত্রগুলোর দাম ছিল ধরা ছোঁয়ার বাইরে। এছাড়াও কার্নারভন নামে বৌদ্ধ মূর্তির পাশে লেখা আছে তাকে বিরক্ত না করার জন্য। কার্নারভন মারা গিয়েছিল তুটানখামু কবরস্থান সমাধিস্থল বানানোর পরে। সেখানে ছিল 1923 শতকের, তিনি ছিলেন একজন ধর্মযাজক। আশ্চর্যজনক অনেক ঘটনা ঘটেছিল যেদিন কার্নারভন মারা গিয়েছিলেন। কারিও শহরে প্রথম বিদ্যুৎ দেয়া হয়েছিল। মিশর নিজে অবরুদ্ধে পরিণত হয়েছিল। এটা ছিল বৌদ্ধ মূর্তির অভিশাপ। এই অভিশাপ তার উপর পড়ত যে রাজার ঘুমে বিরক্ত করত। তারা কঠোর আইনের মধ্যে পড়ে গিয়েছিল। আমেরিকান একজন ব্যক্তি যে তুটানখামুর মুখোশ কিনেছিল, তৎক্ষণাৎ সে স্ট্রোক করে এবং অনেক রহস্যজনক ঘটনা খুঁজে পাওয়া গিয়েছে বিভিন্ন গবেষণায়। সুতরাং বুঝতেই পারছেন যে আসলে এরকম ঘটনা হরদম আছে। এছাড়াও আরেকটা ঘটনা বলি, সেটা হচ্ছে 1985 সালে ইংল্যান্ডে রহস্যজনক ভাবে একটি বাড়িতে আগুন লাগে। আগুনে বাড়িটির অধিকাংশই পুড়ে যায়। একজন চিত্রশিল্পী তার চিত্রশিল্পের মাধ্যমে একজন কান্নারত বালককে তুলে ধরেছিলেন, যেখানে অনেক অপ্রাসঙ্গিক ঘটনা ঘটেছিল। ছবিটি আঁকার পেছনের গল্প হলো, ছবিতে বালক তার মা বাবার জন্য কান্না ছিল যারা আগুনে পুড়ে মারা গেছে। এর কিছুদিন পর এই ঘটনাটি বাস্তবে ঘটে। বাড়ির পাশে যে স্টুডিওতে বসে চিত্রশিল্পী আঁকছিলেন, তিনিও সে আগুনে পুড়ে মারা যান। বালকটিও একই আগুনে পুড়ে মারা যায়। মজার ব্যাপার হলো, ছবিটি আঁকার পর আগুন লাগে। এখন পুড়ে যাওয়া জায়গাটিতে ছবিটি টাঙিয়ে রাখা হয়েছে। অনেক দর্শনার্থী প্রথমে বুঝতে পারেন না যে আসলে এটি একটি চিত্রকর্ম। ছবিটি দেখলে বোঝার কোনো উপায় নেই যে চিত্রশিল্পটি ঘটনা আগে আঁকা হচ্ছিল। এই হচ্ছে অনেকজনের ঘটনা দিয়ে, বাট এখন আমি একটা ঘটনায় সরাসরি চলে যাচ্ছি। আমাকে এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদের একজন লিসনার। তিনি ইমেইলের মাধ্যমে আমাদের এই ঘটনা পাঠিয়েছেন। তিনি স্টুডিওতে উপস্থিত থাকতে পারবেন না, তো তিনি লিখেছেন যে রাসেল ভাইয়া কেমন আছেন? আমি নিয়মিত ভূত এফএম শুনি, কিন্তু লুকিয়ে লুকিয়ে শুনতে হয়, কারণ আম্মু শুনতে দেয় না, ভয় পাব বলে। আমি প্রতি স্যাটারডে সকালে আম্মুকে রাতের ঘটনাগুলি বলি। একদিন আমি আম্মুকে বললাম যে আম্মু, সবারই তো এই বিষয়ে কোনো না কোনো এক্সপিরিয়েন্স আছে, তোমার কোনো এক্সপিরিয়েন্স নাই? আম্মু বলল আছে। তাই আজকে আমি আপনাদের সাথে আম্মুর একটি এক্সপিরিয়েন্স শেয়ার করব। সালটা ছিল 1984। আম্মু তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এবং আম্মু অনেক রাত জেগে পড়াশোনা করত। একদিন অনেক রাতে আম্মু শুতে গেল।
ঘটনার শুরুর আগে বলে নেই, আম্মু আর আমার খালামুনি একসাথে ঘুমাতো, আর আমার ছোট মামা আমাদের পাশে আর একটা বিছানায় ঘুমাতো। আমাদের বাসা অনেকটা আগের দিনের পোড়া বাড়িগুলোর মতো ছিল, আর একটা ঘর থেকে আরেকটা ঘরের ডিস্টেন্স অনেক বেশি ছিল। বিরাট বিরাট দরজা জানালা ছিল। তো সেই রাতে আম্মু পড়া শেষ করে মাত্র হঠাৎ জানালা দিয়ে টাইপের আম্মু চমকে উঠল। মনে হলো যেন কিছু একটা জানালা দিয়ে ঢুকলো, কিন্তু আম্মু কোনো কথা বলল না। হঠাৎ ঘরে ফুটস্টেপের শব্দ। আম্মু ভাবলো মনে হয় বাসায় চোর ঢুকেছে। আশ্চর্য রকম ভাবে রুমের ভেতরটা কেমন জানি থমথমে হয়ে গেল। আজব একটা স্মেল আসছিল। আস্তে আস্তে মনে হলো স্টেপটা আম্মুর দিকে আসছে। আম্মু চিত হয়ে শুয়েছিল। হঠাৎ আম্মু বুঝল অনেক বড় কিছু একটা আম্মুর খাটের পাশে মশারির বাইরে দাঁড়িয়ে আছে, এবং মশারি ফাঁকা না করি মশারির মধ্য দিয়ে বাড়ালো আম্মুর মশারির মধ্যে দিয়ে হাত বাড়ানো, কিন্তু সে হাতটি ধীরে ধীরে তার আম্মুর গলার দিকে আসছে। আম্মু এক মুহূর্ত এমন একটা মুহূর্ত আসলো যখন আম্মু বুঝলো যে হাতটা আম্মুর গলা প্রায় স্পর্শ করে ফেলছে। আস্তে আস্তে চোখ বন্ধ করে গলার কাছে হাত কেউ যদি নিয়ে আসে তাহলে যে অনুভূতি হয় সেই একই অনুভূতি হচ্ছিল। জোরে একটা চিৎকার দিয়ে উঠলো, জোরে একটা চিৎকার দিয়ে পাশে ফিরে যায় আর আমার মামাকে লাইটটা চালাতে বলে। তখন আম্মুর মনে হয় কি যেন প্রায় উড়ে জানালা দিয়ে বাইরে চলে গেল, কিন্তু জানালা ও দরজা দুটোই তখন বন্ধ ছিল। আমার মামা আর খালামণি অনেক ছোট থেকে আম্মু তাদের সেই রাতে কিছু বলেনি, যাতে ছোট থাকায় মামা ছোট থাকায় সেই রাতে তাদের কিছু বলা হয়নি, কিন্তু তারা ভয় না পায়। আম্মুর আরো অনেক এক্সপিরিয়েন্স আছে এবং সেগুলো আমি একে একে পাঠাবো, এটাই বলেছেন। অলরাইট, এবার আমরা সরাসরি ঘটনা চলে যাবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের একজন গেস্ট, তার কাছে প্রথমে যাবো যে তার ঘটনাগুলো শুনতে। আপনার নাম এবং পরিচয়টা একটু বলুন। আপনি বলেন। সব ঠিক আছে। হ্যালো লিসনার্স, আমি মুন্না ফ্রম মধ্যবাড্ডা, লিঙ্কপুর। তো আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা আমার আম্মু আমাকে বলছিল কিছুদিন আগে। যখন আমি প্ল্যান করছি বুথ আপনার আসবো, তখন তার আম্মু হঠাৎ করে বললো যে ঠিক আছে তুই যদি যাচ্ছিস তো একটা ঘটনা আমি তোর বলবো। এটা সে কখনো কেউ নেই, অনেকই আমাদের গ্রামে ঘটনাটা ঘটে, সবাই মোটামুটি জানি ব্যাপারটা। তারপরে আম্মুকে সেই জিনিসটা করেছি, যেহেতু আম্মু নিজের চোখে ওই জিনিসটা কিছু দেখেছে। তো ঘটনাটা হচ্ছে এরকম, আমার আম্মু তখন খুব ছোট ছিল, যেমন তার বয়স 14 কি 15 ছিল। তো তখন তার একটা মামা ছিল, তার এজও তাদের মতোই ছিল। তো তারা একসাথে ঘোরাফেরা করতো, চলতো সবসময়, এরকম খুব ভালো সম্পর্ক ছিল তাদের। তো অন্য যে মামাটা ছিল, তো তার সাথে সে সবসময় একটা জিনিস দেখতে পেত। তো সেটা দেখতে পেত এবং সেই জিনিসটা সবাইকে বলতো, কিন্তু কেউ তোয়াক্কা করতো না। তো আম্মু তাদের সাথে সম্পর্ক ভালো ছিল বলে আম্মু জিনিসটা একটু বিশ্বাস করতো যে নিশ্চয়ই কিছু না দেখলে তো এত প্রতিদিন সে রেগুলার ওটার কথা বলে, নিশ্চয়ই কিছু একটা সে দেখে। তো আবার যে জিনিসটা সে দেখতো সেটা তাকে ওই জিনিসটা তাকে না করতো যে ওনার ব্যাপারে যেন তাকে না বলা হয়। তো সে জিনিসটা কথাটা রাখতে পারতো, সে সবাইকে বলে দিত, তার সবাইকে বলে দিত। তো জিনিসটা এরকম যে এটা একটা কলস। হ্যাঁ, সে যখন একা থাকতো বা নিজে থাকতো তখনই জিনিসটা তার সামনে বেসে উঠতো আর কি। হ্যাঁ, তো ওই কলসের ভিতর থেকে একটা সাপ উঠতো, একটা টানাতুলা একটা সাপ উঠতো। এরকম যে ওই সাপটার 7টা সাপ আছে, ওরা 7 ভাই বোন। ওই 7টা সাপ না, ওটা 7টা গুণ ভাই বোন। 4টা ছিল তাদের মধ্যে তোমার ভালো না আর কি, আর 3টা ছিল ভালো। তারা সবসময় চাইতো যে ওই তার ওই সেই মামাটার হেল্প করতে আর কি, তাকে অফার করতে, তাকে বিভিন্ন জিনিস দিবে যদি তার কাছে যেন কাউকে না বলে, এরকম। তো কিন্তু ওই মামাটা সেই কোনো মতেই সে মুখে রাখতে পারতো না, সে না বলে দিত, যার সাথে একটু তাকে বলে দিত। তো আমার আম্মুকে একদিন তারা সে এমনও করছে যে একটা কাজ করে, আমার আম্মুকে অফার করছে যে আপনার
ঝোপঝাপ থেকে ঝোপের মধ্যে তাদের লুকানো এসে বলছে ওই দূর থেকে দেখবেন যে আমি যে কথা বলবো, আমি চুপচাপ বসে থাকবো, এরপরে দেখবেন। মানে আপনি আরেকটু বুঝতে পারেন, আমাকে আরো অনেক সুন্দর করে বলেছেন। ব্যাপারটা হচ্ছে এরকম যে মানে আপনার আম্মু, মানে আপনার আম্মুর মামা উনি কিছু একটা দেখেন, এবং এটা অনেকেরই হয়তো বিশ্বাস হতো না। সেটা তিনি বললেন যে একদিন আপনারা আমি যে কারোর সাথে কথা বলি বা কমিউনিকেট করি যে আপনি ইচ্ছা করে দেখতে পারেন, সো তাদেরকে একটু দূরে থাকতে হবে, যেটা তাদেরকে মানে যিনি আসবেন সেজন্য আবার তাদেরকে দেখে না পাইবে। সুতরাং ওখানে কিছু ঝোপঝাড় ছিল, সেই ঝোপঝাড়ের থেকে লুকিয়ে তাদেরকে দেখতে পারেন। আচ্ছা, তো হ্যাঁ, সে সবাইকে যখন বলতো তো কেউ তার কথাকে মানে পাত্তা দিত না, সেটা সে মনে হতো সে 5 দিন পরে এটা তো তখন আমার আম্মু মানে তারা যখন জিজ্ঞেস করে যে হ্যাঁ আমরা জিনিসটা দেখবো, আমাদের দেখার কোনো ব্যবস্থা, তখন সে বলেছে ঠিক আছে তোমাদের দেখাবো, একটা কাজ করো তোমরা এই যে তোর গ্রামে তো ভুট্টা ক্ষেত ছিল, তো বলছে তুমি ওই ভুট্টা ক্ষেতের ওখানে লুকিয়ে থাকো, হ্যাঁ আমি দেখবা বসে থাকবো, আর তুমি পুকুরের দিকে খেয়াল করবা, দেখবা একটা কলস বেশি উঠবে, হ্যাঁ এবং কলসের ভেতর থেকে একটা সাপ বের হবে। তো সেদিন সে ওখানে মানে হাত মুখ ধোয়ার জন্য আর কি পুকুরের সামনে গেল। তো পুকুরের সামনে গেল, সে যখন হাত পানি দেওয়ার আগেই সে পানি দেওয়ার আগে সে স্টিল হয়ে গেছে, যে মানে যে পানিতে সে এখন দেয় নেই, মানে পানিতে হাত দিয়ে এমন সমস্যা যেভাবে রয়েছে এইভাবে রয়েছে, আর হাত দিচ্ছে না পানিতে, ওই স্টিল হয়ে আছে। তো দূর থেকে দেখলো যে মানে আম্মুরা দূর থেকে এটাই দেখলো যে ওখানে মানে পুকুরে কিন্তু কিছু নেই, যে জিনিস হাতে সে কিছু নেই, সে হাতও কিন্তু পানিটা ওই অল্প একটু জায়গায়, যেমন একটা কলস যদি ওই পানির ওখানে রাখা হয়, সেখানে পানিটা যেভাবে মানে একটা কলস যদি উপর থেকে ফেলে যেভাবে কাঁপবে, পানিটা ওই অল্প একটু জায়গায় জাস্ট ওইভাবে কাঁপতেছিল, অনেকক্ষণ একটা জিনিসটা কাঁপতেছিল। তো তারা দূর থেকে জাস্ট কোনো কলস দেখতে পায় নাই বা কোনো সাপও দেখতে পায়নি, তারা জাস্ট দেখছে পানিটা জাস্ট কাঁপতেছে, কিন্তু সে হাতটাও লাগেনি, হ্যাঁ সে ওইভাবে রয়েছে। তো তারাও খুব ভয় পেয়ে গেছে, ভয় পাওয়ার চুপচাপ রয়েছে, তারাও তো সে অনেকক্ষণ প্রায় 2-2.5 মিনিট হয়েছিল থাকার পরে সে উঠে আসে, তারপর মানে সে উঠে আসা তাদের বলবো জিনিসটাকে দেখছেন, আমাকে জিজ্ঞেস করা জিনিসটাকে দেখছেন, তোমার কই কিছু তো দেখিনি, তাহলে দেখলাম পানি উঠছে, বলছে যে তাহলে আপনারা কেউ এটা দেখতে হবে, আমি সেটা আসলে কেউ দেখতে পারবে না, কিন্তু পানি কোনো সেটা তো বুঝতে পারতাম, আমি তো হাতে দিইনি, তারা এটা বুঝতে পারবো ক্লিয়ার হয়েছে যে আসলে কিছু একটা। তো ওই কলসটা মানে তার সাথে হয়েছে কি, কলসটা একটা স্টোরি পরে জানতে পারছি, যেমন মানে আসলে যে কলসটা যখন সে কলসটার সাথে কথা বলতো, তখন তার শরীরের সব রক্ত ওই সাপটা মানে সাপের শরীরে চলে যেত, তখন মানে উনি ওনার শরীরে কোনো রক্ত থাকতো না, একদম জাস্ট একটা যে মানে রক্ত ছাড়া সে এরকম স্তর দিয়ে বসে থাকতো, ওইটার সাথে সে কথা বলতো, এরকম একটা স্টোরিটা পরে জানতে পারছি আর কি। তো ওটা ওদের মধ্যে ওই সাপটা হলো 7টা জিন ছিল, তো ওদের মধ্যে মানে একজন অফার করতে যে তাকে একটা স্বর্ণের চামিচ দেওয়া হবে, হ্যাঁ যদি সে তার কথা কাউকে যেন না বলে, সে একটা স্বর্ণের চামিচ দেবে না বলে। সে কি করছে, সেই স্বর্ণের চামিচ তার মাকে বলে দিচ্ছে। তো যেদিন মাকে বলে দিচ্ছে সেদিন ওইটা আবার পরে একটা একা পেয়ে বলছে তোকে আমি বলছিলাম তুই তো চামিচ দেবে, তুই না কেন বললি, তোমার কি করবো সেদিন বলছে। এবং সেদিন রাতের বেলা, আর গ্রামে তো যেমন বাড়ি নেই, সেটা একটু ঘর থেকে একটু কাশি হয়, তো সে রাতের বেলা যখন টয়লেট লেগেছে, সে ওই টয়লেটে যাওয়ার আগে ওই রাস্তায় পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে তার হয়েছে কি সে কোমায় চলে গেছে, তার মেরুদণ্ড হাড্ডি ভেঙে গেছে পড়ে যাওয়ার ফলে পড়লে এতটা সে একদম গিয়ে আলাদা হয়ে গেছে, অবস্থা হয়েছে, সে বেঁচে আছে কিন্তু কোমায় চলে গেছে। তো সে বুঝতে পারছে, তো তারপর সে ওই কষ্ট আসতে সে আবার পরে কথা বলতে দেখছে, যখন বলছিলাম যে তুই এটার কথা কাউকে বলতে, তুই বলছিস এখন দেখ। তো সে এরপর কিছুদিন আসছিল, তো তারপর সে ওটার সাথে প্রায় সময় কথা বলতে এবং যা যা কথা হইতো আর কাউকে না বলবো, আমি তাদের সব শেয়ার করতাম, বুঝলাম কিরকম তাকে এটা দিয়ে সেটা দিয়ে। তো একদিন সন্ধ্যার সময় সে ওটা ওই কলসটার সাথে সে কথা বলতেছিল, তখন কারেন্ট টাইম ছিল না, অন্ধকার কপি বা থাকতো। তো রাতে তাদের ঘরে আর কি যে খাওয়া দাওয়া করার পরে সেই হাতে যে দুটা পানিগুলো ছিল না, তারা তো দেখে নাই, তারা কি করছে ওইটা জানলা দিয়ে দুটা পানিটা ফেলে দিচ্ছে, আনফর্চুনেটলি সেই পানিগুলো দিয়েও সেই কলসটার মধ্যে করছে। আর এই কলসটা একটা জিন ছিল যেহেতু ওরা ওদের একটা তারা কখনো নাপাক জিন কিছু তারপর তারা ওটা
ইয়ে করতে পারে না, এক্সেপ্ট করতে পারে না, সেটা তার প্রবলেম হয়। তো এটা যখন করছে তখন কথা বলছে তুই আমার এইভাবে ডিসরেসপেক্ট করছে না, একভাবে ইয়ে করছে, তোর আমি একটা বড় ধরনের করতে বলবো আজকে তুই আসবে না, মানে তাকে ওয়ান করে সেদিন সন্ধ্যার সময় আমার কাছে আজকের পর থেকে মানে তুই বাদ দিন, যা করার তুই করে না, এটা সে বলে ওই জিনিসটা চলে গেছে, অবস্থা চলে গেছে। তো সেটাকে তেমন একটা পাত্তা দিল না যে কত কিছু তো হয়েছে, যাকে এটা আমাকে সে কোনো ক্ষতি করবে না, তার মনে একটা ইয়ে ছিল যে না কোনো ক্ষতি করবে না। তো তাদের তার একটা ওই তার সেখানে একটা ফ্রেন্ড, তার মামার একটা ফ্রেন্ড ছিল। তো তখন তো ধানের টাইম, ধান তো তার সকালে যাবে, তো তার বন্ধুর সাথে প্ল্যান করতে যে সকালে সকালে যদি তারা সকালে যদি ধান কাটতে যায় তাহলে অনেক রোদ, তার আসতে সকালে লেট হয়ে যাবে। তারা করবে কি ভোরবেলা ঠিক 5টার দিকে তারা বেরোবে, যে তাড়াতাড়ি রোদ উঠার আগেই তারা ধান সব কেটে ফেলবে খেতে। প্ল্যান করছে, প্ল্যান করার পরে তুই বন্ধু বলছে ঠিক আছে তোর আমি 5টার সময় ডাক দিব, তুই উঠে যাস। তো ওই মামাটা প্ল্যান করেছে, কিন্তু কে জানি একজন মানে ওই বন্ধুটাই রাত্রে ঠিক 3টার সময় এসে ডাকতেছে, যে তার নাম ধরে ডাকতেছে ধান কাটতে যাবে। তো সে ঘুম থেকে উঠে সে কিছু তার যে বোন আছে, তার একটা বোন আছে, সে শুনতে পারছে যে তার ওই বন্ধুটাই আসছে তাকে ডাকছে। আচ্ছা, তাকে ডেকে তো বললো ঠিক আছে চল আমি আস্তে আস্তে তো সে বেরোলো, তার ধান কাটতে চলে গেল। তো ওই বন্ধুর তো আসার কথা ছিল 5টার সময়, সে বন্ধু ঠিক 5টার সময় আসছে, এসে তারা খুঁজতেছে কই। তখন তার বোনটা বলে কেন আপনি 3টার সময় এসে আপনি নিয়ে গেলেন আমার বোন বলছে কি বলেন আমরা 3টার সময় কেন, আমার তো আসার কথা ছিল 5টার সময়, 3টার সময় কি বলেন, তাহলে কে এসে ডেকে নিয়ে গেল? বলছে সেটা তো আমি জানি না, আমার তো আসার কথা ছিল 5টায়, আমি তাকে কি করবো? পরে তারা তো খোঁজাখুঁজি লাগাতে যে কি হলো কই গেল। পরে সবাই যেতে থেকে করতে করতে সে যা হয়েছিল সব পায় না। তো হঠাৎ পরে তারা ওই যে খেতে যা সেখানে গেছে, যা দেখে যে সেখানে পড়ে আছে, তাকে সাপে কাটা গেছে, সেই সাপের ফুল মারা গেছে। মানে ভদ্রলোক সবসময় সাপ দেখতেন এবং তার মৃত্যু হলো এরকম একটা সাপের কামড়ে, এবং এটা কেন হলো মানে কি ব্যাখ্যা কেউ জানেন না। কিন্তু আপনি যেটা বলছেন যে আপনার আম্মু বা যারা দূর থেকে দেখেছিলেন তারা দেখেছিলেন যে পানিতে হাত ছোঁয়াচ্ছেন না, কিন্তু ঠিক হাতের নিচে পানির অংশটা একটা কল হবে, মানে পানির রেখাগুলো সেভাবে পরিবর্তিত হয়। সো এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। এবং এখন কি অবস্থা আপনাদের ফ্যামিলিতে? আর তারপরে এই যে আপনার যে আম্মুর মামা মারা গেলেন, তারপরে আর কারো কোনো হচ্ছে বা ওই যে বলেছিলেন যিনি কমায় চলে গিয়েছিলেন পরে তার কিছুদিন পরেই তার ছেলে যখন এটা মারা যায় তার কিছুদিন পরে উনি এমনি মারা যায়, কারণ এগুলো অনেকদিন বেঁচেছিল। তো ওই যে ওই মারা যাওয়ার ঘটনাটা তারা ওই জায়গায় যখন বলছে যে না এটা তো আমাদের মানে ওঝা যে সাপের বিষ, তো সেই যখন বলছে যে না এটা তো আমাদের আমরা যেসব সাপের সাপে তো এটা একটা এমন সাপ যে সাপের মানে আমাদের পক্ষে বিষ নেওয়া সম্ভব না। তো ওই তারা যে এই জিনিসগুলো বলতো, সেই মামাটা যে বলতো এই ঘটনা বিশেষ তারা কি বলছে একটা কবি আছে কিনা একটা বলছে, তখন সে যখন যেটা জানালো লাস্টে সেটা হলো কি যে ওই রাতে এই ঘটনাটা সেই আর কি যে টোটাল যে ঘটনা আমাদের জানা সম্ভব না, এই কবি আসতে সেই ঘটনাটা এইভাবে বললো ডিসক্রাইব করলো যে এরকম যা যা বলছে আমার আম্মু একটা মিল পেয়েছে টুকিটা গিয়ে যে কার মামাটা এইগুলো তাকে বলতো। তো আম্মুকে যখন কবিরাজ গুলো এক্স্যাক্টলি এইভাবে বললো যে এরকম এরকম হয়েছে এইভাবে হয়েছে, তখন তারা বিশ্বাস করলো যে আসলে ঘটনা যা যা হয়েছে। সেই রাতে ওই যে 3টার সময় যে আসছিল সেটা আসলে ওই সাপটাই তার বন্ধুর বেশ ধরে তাকে দেখে নিয়ে গেছে। হ্যাঁ, দেখে নিয়ে যেয়ে তারপর ওই সাপটা কি করছে রাস্তায় চলতে চলতে হঠাৎ করে সাপ কিন্তু তখন ছবল দেয় না, ততক্ষণ কিন্তু তাকে কেউ ক্ষতি না করে। তো সে যখন তার বন্ধু পৃথিবীতে হঠাৎ করে সে ওই বন্ধুর বেশটা সে সাপ হয়ে গেছে, সে ওই সাপটা যখন পাড়া পড়ছে সাপটা তাকে ছবল দিচ্ছে। এটা হচ্ছে ব্যাপার। এবং এই ঘটনাটা যেখানকার ঘটনা বলছেন এটা তো কবিরাজ বলেছেন, যে ঘটনাটা এখন বলছেন সেটা কবিরাজ বলেছেন। আচ্ছা, এটা কোন জায়গার ঘটনা? এটা হলো আমাদের গ্রামের তুলনা আমাদের গ্রামের নাম হলো মাতলব আগেই আমাদের গ্রামটা। তো এলাকাবাসী জানেন? হ্যাঁ, মোটামুটি সবাই জানে। ওকে, থ্যাংক ইউ আপনাকে। আমরা আবার আপনার কাছে পরে ফিরে আসবো। বেশ কিছু ঘটনা আমার কাছে রয়েছে, আমি তার আগে একটু বলি আমরা যে ঘটনাগুলো আপনি জানলাম
প্রথম যে ঘটনাটা আমি যেটা ইমেল ছিল, সেই ইমেলের ঘটনাটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। সত্যি আজকে এই শীতের রাতে হঠাৎ করে যদি আপনার মনে হয় যে হ্যাঁ একটি হাত ক্রমশ আপনার দিকে এগিয়ে আসছে, এবং সেই হাতটা ধীরে ধীরে আপনি চোখ বন্ধ করে আছেন এবং বুঝতে পারছেন যে আস্তে আস্তে আপনার গলার দিকে এগিয়ে আসছে, এবং কিছুক্ষণের মধ্যে হাতটা আপনার গলা ধরে ফেলবে এবং আপনার গলা টিপে দেবে। কেমন লাগবে আপনার? আসলে এটা যদি আপনি এখন এই মুহূর্তে যে ঘরের মধ্যে আমি বুঝতে পারবেন যে কতটা ভয়াবহ ছিল একটা ব্যাপারটা, বা আপনার জন্য যত উপকার করুক বা যাই করুক না কেন, যত ভালো জিনিস হোক না কেন, কিন্তু হঠাৎ করে ঘরের মধ্যে একটা চোখকে আপনার সামনে এবং সেই কুঞ্চির ভেতর থেকে একটা সাপ বেরিয়ে আসলো। সেই সাপটার ভাষা আপনি বুঝতে শুরু করেছেন। আমি ব্যাপারটা আপনার জন্য মোটেই খুব আনন্দের মতো। তো এরকম ঘটনা আরো অনেক আছে, আমাদেরকে অনেকে SMS ও করেছেন। SMS কিন্তু ফাইজা সাদিয়া আমাদের উপরা থেকে SMS করেছেন এবং তিনি ভূতত্ত্ব শুনছেন আমাদের অনেক এবং তিনি সে কয়েকটা উইক তার বাদ পড়েছিল এবং তারপরে তিনি আমরা ফিরে এসেছেন। তো ওয়েলকাম ব্যাক। আর আপনার আমাদের লিখেছেন যে তিনি আমার সাথে নতুন জয়েন করেছেন এবং তিনি ভূতত্ত্ব অনেক প্রতিভা করেন। থ্যাংক ইউ। আর মনপুরা ভূত আমাদের SMS করেছেন যে তুমি যখন SMS না পড়ো তাহলে আমিও তোমাদের ঐশী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে আছে, লিখেছেন যে কুয়াশা আছে যেখানে ভয়াবহ সব ঘটনাগুলো এবং এই যে দুটো মিলিয়ে তার আজকের দিনটা অনেক রাতটা অনেক ভালো যাচ্ছে। হৃদয় আমাদের কিশোরগঞ্জ থেকে রিয়াসল ভাই। আচ্ছা, একটা স্যাড নিউজ সেটা হচ্ছে যে তার দাদা আজকে মারা গিয়েছেন। আমরা দোয়া করি নাই কারণ এবং আমরা দোয়া করি যে আপনার দাদা কি বলবেন অন্তরা আমাদের SMS করেছেন। অন্তরা রানা নারায়ণগঞ্জ থেকে আমরা আজ প্রথম প্রোগ্রাম শুনছি। তো আপনাদেরকে সর্বপ্রথমে ভূতত্ত্বের পক্ষ থেকে আমরা চলে যাব পরবর্তী ঘটনায় এবং আমাদের সঙ্গে আরো একজন লিসনার রয়েছেন। আমরা জানবো হ্যালো লিসনার, আমি অপূর্ব, এসেছি ঢাকা বিজয় একাডেমি গেট থেকে। নাম্বার গেট থেকে আপনার কোথাও চলে যায়। আমার ঘটনাটা হলো এরকম, আপনাকে একটা জব করেন এবং সেটা একটা বেসরকারি মেডিকেল হসপিটাল আছে, বেসরকারি হসপিটাল, এবং সেখানে আপনি কি দায়িত্ব আছেন? আমি সিনিয়র সার্জারিতে আছি, ওটি। তাহলে ওইখানে আমরা আমি ধানমন্ডির একটি হসপিটালে আছি, যার নামটা বললাম না হসপিটালে। ওই হসপিটালের মাটির নিচে থার্ড ফ্লোর বেসমেন্টে আর কি মর্গ আছে, ওই লাশ রাখার ঘর। সেখানে একদিন আমাদের একটা পশু মারা গেছে, ওইটা শিফট হবে ওই লাশের রুমে। তো তারা আমাকে বললো যে তুমি দিয়ে রুমটা একটু দেখে আসো যে ক্লিয়ার আছে কিনা। তো আমি ওরকম স্যারের কথা মতো একজন ক্লিনার এবং সিকিউরিটি গার্ড নিলাম রুমটাকে দেখার জন্য। যখন আমি রুমটাকে খোলা করে দেখি যে রুমটা নোংরা আছে, ফ্লোরে, তারপরে দেয়ালে ব্লাড লেগে আছে। তখন কোনো লাশ ছিল না। তো আমি ক্লিনারকে বলি যে তুই উপরে গিয়ে পানি কাপড় নিয়ে আসলো পরিষ্কার করার জন্য। সে চলে গেছে, সে আর আসতেছে না, হয়তো সে ভয় পাইছে। এবং সিকিউরিটি গার্ডও আমাকে কিছুক্ষণ পরে রেখে এসে বলতেছে তুমি একটু দাঁড়াও, আমি আস। সে উপরে চলে গেছে। তো আমি ভিতরে একা দাঁড়িয়ে আছি ওই লাশের রুমের ভিতরে। কিছুক্ষণ পর আমার শরীরটা ভার ভার লাগতেছে এবং আমার লাশের রুমের ডোরটা অর্ধেক খোলা ছিল, অর্ধেক লাগানো ছিল, অর্ধেক খোলা ছিল। আমি একটু নার্ভাস ফিল করে সেটাকে পুরোটাই খুলে দিচ্ছি, যে পুরোটা খুলে থাকলে আমার হয়তো ভয় লাগবে না। কিন্তু যখন আমি পুরোটা খুলে দিই তখন সাথে সাথে দরজাটা কোথাও লক হয়ে যায়। যখন লক হয়ে যায় তখন খুব ভয় পাই এবং চিৎকার দিই। চিৎকার দেওয়ার পরে স্কুটিটা তাড়াতাড়ি দৌড়ে নিয়ে আসে, এসে আমাকে বলে যে কি হয়েছে। তো আমি বললাম যে আপনি কেন আমাকে চলে গেছেন, আমার খুব ভয় লাগতেছিল একা এখানে। পরে সে আমাকে খুব ভয় করে বলে আমার সাথে দাঁড়ায়। তো তিনি তো আর আসতেছে না, আমার এখানে লাশ আসানো সময় হয়ে গেছে, শিফটিং করতে হবে। তো আমি তখন দেখলাম যে পাশে একটা কাপড় আছে। তো আমি নিজেই ব্লাডটা মোছার জন্য চেষ্টা করতেছি, আমি মুছে দিই। তো আমি ব্লাডটা মুছতে আমি দেখতেছি সিকিউরিটি গার্ড আছে কিনা আমার পাশে দাঁড়ানো। দুবার দেখলাম, দুবারই দেখি যে সিকিউরিটি গার্ড আমার পাশে দাঁড়ানো এবং সিকিউরিটি গার্ড আমার থেকে 3 হাত দূরে দাঁড়ানো আছেন। তো আমি ব্লাড কিছুক্ষণ পর দেখি কে যেন আমার বাম কাছে হাত রাখছেন এবং আমি শিওর সেটা সিকিউরিটি গার্ড নয় এবং সিকিউরিটি গার্ডও সেটা বলেছে করে। আর সে যদি আমার গায়ে হাত দিত সে তাহলে আমার কাছে হেঁটে আসতে হইতো তাকে, সেরকম কোনো পায়ের শব্দ আমি পাইনি। তারপরে আমি আর যে আমার গায়ে হাত দিয়েছে তার হাতের স্পর্শটাও খুব অন্যরকম ছিল, কোনো স্বাভাবিক মানুষের মতো না।
তো আমি সেটা স্পর্শ যখন আমার গায়ে লাগে তখন খুব ভয় পেয়ে খুবই চিৎকার হয়ে যাই। পরে আমার চিৎকার ফেসবুক আরো খুব ভয় পেয়ে চিৎকার শুরু করে। তো অনেকজন নেমে এসে আমাকে উপরে নিয়ে যায়, নিয়ে মাথা কানটা ঢেলে সুস্থ করে। সুস্থ করার পর আমার স্যার আমাকে জিজ্ঞেস করে কি হয়েছিল, পরে আমি সব তাদেরকে বলি। তখন তো স্যার আমাকে কি করে কথা বলতেছিল যে কিছু না, হয়তো ভয় পাইছে, কিন্তু আমি শিওর ডেফিনেটলি যে সেদিন আমার সাথে একটা হয়েছিল। এরকম ঘটনা কি আপনার এর আগেও কখনো ঘটেছে হসপিটালে বা? হ্যাঁ, ঘটেছে। একটু বলে রাখা ভালো যে আমার শরীর অনেক আগে থেকেই বন্ধ করা ছিল। আমার ওই লাশের ঘর, তারপরে বাচ্চা হলে যে ক্ষতি ঘর বলা হয়, ওই ঘর এগুলোতে যাওয়া নিষেধ আমার। তারপরেও সেদিন আমি চলে গিয়েছিলাম নিজের ইয়েতে। আমার হয়তো সেদিন ওই ঘটনাটা এর জন্যই ঘটেছিল, কারোর নিজেই। এবং আপনি পুরো বুঝতে পারছিলেন যে আপনি মানে অনুভব করছিলেন যে পেছনে কেউ একজন আছে যে আপনার কাঁধে হাত লাগছে, এবং ওই ঘটনা তখন আপনি একা ছিলেন এবং আপনার সঙ্গে ছিল সিকিউরিটি গার্ড। আচ্ছা, অলরাইট, আমরা পরে আবার আপনার কাছে ফিরে আসবো। এর মাঝখানে একটা ছোট্ট ঘটনায় চলে যাই। সেটা আমাদের একজন ইমেল করে জানিয়েছেন, যদিও সেই ঘটনাটি তার নয়, তিনি একটা পত্রিকায় পেয়েছিলেন ঘটনাকে, এবং এটা পত্রিকায় এসেছিল। আমরা শুরু করেছিলাম পত্রিকার কত কিছু ঘটনা দিয়ে, আবারও চলে আসছে সেই ঘটনা। ঝালকাঠি জেলার রুইশি গ্রামে 2008 সালের শেষের দিকে এক অদ্ভুত পরিবারের আগমন ঘটে। তারা এর আগে কোথায় ছিল এই ব্যাপারে কোনো নির্দিষ্ট ছিল না। যাই হোক, এরা সারাদিন ঘরের দরজা আটকে বসে এবং গভীর রাতে এদের বাসা থেকে এক ধরনের প্রাসঙ্গিক আওয়াজ ছিল। এটা প্রথম মৃত্যু যন্ত্রণায় কেউ থাকলে বা গগন বিরাট চিৎকার করলে যেমন ভাবে আওয়াজটা ছিল একটা সেরকম। এবং ওই বাসার লোকদের মাঝে শুধু মাঝে মাঝে কেনাকাটার জন্য বাইরে বের। পরিবারটি ডিসেম্বর মাসের 2 তারিখে নিশ্চিত হয়ে যায়। ওই দিন সকালে তাদের বাসার দরজা খোলা থাকে এবং ভেতরে কুকুরের আওয়াজ পাওয়া দিলে গ্রামবাসী সবাই দেখতে যায় এবং সবাই সেই বাসায় একবার স্তূপ করে পড়ে আছে 5 জনের মৃতদেহ এবং সারা ঘরে অদ্ভুত সব আলপনা আঁকা এবং এছাড়াও সেই ঘর থেকে উদ্ধার করা হয় অসংখ্য মানব কঙ্কাল এবং প্রাণী, বিড়াল, কুকুর, শিয়াল, এমনকি মানুষ সহ আরো কিছু প্রাণীর মৃতদেহ। ঘটনাটি পেট সাধনা বলে অনেকে আখ্যায়িত করেন। স্থানীয় দৈনিকে এই ঘটনা নিয়ে সাংবাদিক মানে একজন নাম কালেক্ট করেন এবং আশ্চর্যজনক ভাবে যেটা হয় যে সাংবাদিকরা লেখালেখি করছেন, কিছুদিন পরে সেই সাংবাদিককে কাছে এত অবস্থায়। তো এছাড়া ঘটনা আমরা মাঝে মাঝে বলি যে আসলে কিরকম ঘটনা ঘটে বা এরকম ঘটনা আসলে ঘটতে পারে। এরকম ঘটনা আজকে আমি পত্রিকা দেখলাম বিভিন্ন দেশে বিভিন্ন ঘটনা মানে বললাম যে সেরকম একটা যে পৃথিবীতে একটা মিউজিয়াম সংরক্ষিত আছে, আপনার যে যেমন তারা দেখতে পারবে। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। ঘটনাগুলো আমাদের ব্যাখ্যা জানা নেই। আমরা চারপাশে যে মানুষগুলোকে দেখছি সেই মানুষগুলোর সবার পরিচয় আমাদের জানা নেই। আমরা যখন বাসে ট্রেনে চলছি আমরা তখন আমাদের চারপাশের মানুষগুলোকে কেউ করি না বা দেখতে যাই যে আসলেও মানুষ না অন্য কিছু। তো আমাদের জানা খুবই, আমাদের জ্ঞান খুবই সীমিত এই ব্যাপারে। আপনাদের নিশ্চয়ই কোনো ঘটনা থেকে আপনারা মানতে পারেন। আপনার জীবন ঘটনা স্পেলিংটা আরো একবার জানিয়ে দিই, BHWFM@radio.fm। আর আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সঙ্গে আপনাকে জিমেলটা করতে হবে। আমরা ছোট্ট একটা ব্রেকে যাবো। ইন দ্য মিন টাইম আমাকে SMS করুন, এবং SMS করার নিয়মটা হচ্ছে আপনার এয়ারটেল নাম্বার থেকে অথবা অন্য যে কোনো সাউথ স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ফিরে আসছি একটু। শুনছেন আপনাদের আরো একবার জানিয়েছি আমাদের নিয়ম আপনাদের করতে হবে। আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করতে হবে হবে 9840 নাম্বারে। আপনি ইচ্ছা করলে জিমেলের মাধ্যমে করতে হবে। প্রতিদিন এরকম পাই যে লেখা থাকে যে ফোন নাম্বার এবং আমি
কল এরকম টাইপের এসএমএস আমি এরকম টাইপের অসংখ্য আমি আপনাদের জন্য বলছি যে অবশ্যই অবশ্যই এই কোম্পানিগুলোকে কোনোভাবেই আপনার আনানো মানে আনা একেবারেই সম্ভব না। অবশ্যই আপনার ঘটনা শেয়ার করতে হবে এবং সেই ঘটনা যদি আমরা সিলেক্ট করি সিলেক্টেড হয় আপনার ডেফিনেটলি আপনি আমাদের। আর এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাকে এসএমএস করেছেন, শুধু আমাদের পটুয়াখালী থেকে এসএমএস করেছেন। আপনি আমাদের এসএমএস করেছেন যে 2012 সাল নিয়ে আপনার ধারণাকে নদীতে যা লিখেছে সেরকম লিখে আমি চাই না, এটুকু বলতে পারি। মিজান আমাদের লিখেছেন ফ্রম রোদ্দাপাড়া, যে রাস্তা ভাই আচ্ছা তোমার প্রোগ্রাম অনেক ভালো লাগে সেটাই বলছেন। এবং এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন মাঝে খুলনা থেকে, ভাই খুব ভয় লাগছে। রনি আমাদের লিখেছেন যে খুলনা থেকে যে ভাইয়া আচ্ছা। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাদের লিখেছেন স্বপ্ন গাজীপুর থেকে, আমাকে উজ্জ্বল বোধ এসএমএস করেছেন। এছাড়া বরিশাল থেকে সোহেল মোহাম্মদপুর থেকে এসএমএস করেছেন, তার এসএমএস পড়া হয় আমি পড়ে ফেলেছি এসএমএস। মিঠু আমাদের এসএমএস করেছেন, মিঠু অধিকারী আর কি। এবং আপনি আমাদের সাথে প্রথম আছে জয়েন করেন নীরব ঢাকা থেকে এসএমএস, ঢাকা মোহাম্মদপুর থেকে এসএমএস করেছেন। ঘোষ হাজার দিগন্ত আমাদের এসএমএস করেছেন নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। এছাড়া আমাদের এসএমএস করছেন সোহাগ, ভয় পাচ্ছেন রাজু আমাদের নরসিং থেকে এসএমএস করছেন কিন্তু এবং তিনি এসএসসি এক্সাম দেবেন। তো এক্সামের সময় আমার মনে হয় ভূমিকা দৃষ্টি জরুরি পড়াশোনা করার, যেহেতু আমরা বলতে আমাদের এসএমএস থেকে আমি যে ঘোষণাগুলো দিয়েছিলাম সেই ঘোষণাগুলো আরেকবার দিয়েছি যে যারা সিলেটে আছেন তাদেরকে বলছি যে আপনি যদি আপনার সিলেটের সবচাইতে ভয়ঙ্কর বা হন্টেড যে প্লেসটি সেই প্লেসটির ঠিকানা জানান তাহলে আমাদের কাছে এসএমএস করুন বা আমাদেরকে ইমেল করে জানান কালকের মধ্যে। এবং ইমেল অ্যাড্রেসটি জানি যে আরো একবার বলি ভূমিকার মাধ্যমে দরকার আমি এখানে ইমেল করতে পারি। এছাড়াও আপনি এসএমএস এর মাধ্যমে কিন্তু আমাকে জানাতে পারেন যে আমরা সিলেটে কোন জায়গাটায় ভয় পেতে যেতে পারি। আর সেই সাথে আরো 6 জন জেনার সুযোগ পাবেন সেই আমরা যে হন্টেড হাউসে রাত কাটাবো সেই সময় আমাদের সাথে যাওয়ার জন্য। এবং সেই জন্য আপনি করতে পারে আপনাকে আমাদের যে ঘটনা পেশাতে হবে, যার ঘটনা যে ঘটনা হিসেবে সিলেক্ট করবো তারা চান্স পাবেন সরাসরি আমাদের সঙ্গে। এনিওয়েজ আমরা চলে যাব ঘটনায়। আর এর মধ্যে আপনারা এসএমএস পাঠাতে থাকুন, আমরা আবারও ফিরে আসবো আপনার কাছে। আপনার নামটা আপনি আর একদিন যেহেতু চেহারা দেখা যায় না সুতরাং বারবার করে হ্যালো, তো এখন আরেকটা জিনিস বলবো, এটা হচ্ছে আমার নামের ক্ষেত্রে এটা বলছে এটাই আমি ফার্স্ট ফার্স্ট এই গল্পটা আগে আমার কাছে বলছে। এটা তার সাথে ঘটা একদম তখন তার নতুন বিয়ে হয়েছে আর কি। তো আমার নানুর সুপ্রিম করে তারপর ডিফারেন্সটা খুব বেশি দূর না, জাস্ট মাঝখানে 2-3টা ক্ষেত, এরপরে মানে এতটুকু ডিস্টেন্স আর কি তাদের বাসা। তারপর তো পাশাপাশি যেহেতু বিয়ে হয়েছে তো আমার প্রায় সময় কি বিয়ের পরে সে যখন তার ইচ্ছে তখন সে তার বাবার যেহেতু তার এরকম সে রেগুলার যখন মন চাইতো তখন চলে যেত তার বাস ছিল। তো আমার নানা একটা পান খাওয়ার একটা বাস ছিল আগে থেকে, শুধু এসে পান খেতে তো সব পান খাওয়া তোকে রাত এদিকে যখন মন চাই তখন সে তার বাবার চলে যেত, গল্প গুজব করতো, প্রমাণ করতো, তার সাথে গল্প গুজব করতে যেত। তো এরকম প্রায় সময় যখন তোমার চলে যেত। তো সেদিন সন্ধ্যার সময় মাতৃদের আগুনের একটু আগে সে তার বাসায় তাকে চলে গেছে। সে তখন পানের যে পান নাই, তো পান শেষ হয়ে গেছে। তো ভাবলো যে যদি সে পান খাবে, পান খেতে তো হবে রাত্রে, পান দিয়ে তুমি কি করবে? একটা কাজ করে তার মেয়েটা পান খায়, তো কিছু পান নিয়ে আসে, সে যাই সে এই রাজের বাগান আগে তার মারা হয়ে গেল। সেখানে গিয়ে সেখানে আগুন দিয়ে দিয়েছে, নামাজ করলো, নামাজ করে তো কিছুক্ষণ বসলো, তখন কোনো শীত ছিল। তো ওখানে থেকে অনেক আগুন গেলে কিছু যে পুরো আগুন হচ্ছে সেইখানে বসে কিছুক্ষণ তার ভাই আছে গাড়ি সাথে কিছুক্ষণ গরম জিজ্ঞেস করলো, তো অনেক টেনশনে থাকার পরে যখন সে বাসায় চলে যাবে আর কি, তখন মাঝে মাঝে শেষ হয়ে
মানে অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আচ্ছা তো তখন সে কি করছে যে পান নিয়েছে, তার মার কাছে পান নিয়ে সে তার বাসায় ব্যাক করতেছে। তো ব্যাক করতেছে এমন সময় আমাদের আগে তো আমাদের যে বাড়িগুলো এমন ছিল যে মনে করেন যে প্রতিটা বাড়ির সামনে অনেক গাছপালা ছিল। আর এই বাড়ি থেকে যদি আপনি নামেন মাঠে কিন্তু মাঠ বলতে ক্ষেত, তারপরে আবার অন্য বাড়িতে তার অনেক গাছপালা, মানে যত বুঝে এরকম ঢুকতে দিত গ্রাম, তো এরকম ঢুকতে দিত। তো সে যখন ওই তার ওই বাসার বাড়ি থেকে নামতেছে, যখন তার বাপের বাড়িতে যাবে, সেই গ্রুপজা থেকে নামতেছে, এমন সময় সে ঠক ঠক ছাড়া ভর দিয়ে লাঠি ভর দিয়ে না, সে ওইখান থেকে নামতেছে একটা ঠক ঠক শব্দ সে এখানে রয়েছে। তো সে ওটাকে পাত্তা দেয় না, হয়তো বা কেউ হয়তো আস্তে আস্তে খেয়াল করে। তো সে হেঁটে হেঁটে যখন ওই ক্ষেতের এখানে যাচ্ছে, তো হঠাৎ একবার পিছনে তাকালো, পিছনে তাকিয়ে দেখে যে আপনার কেউ একজন তার মার মতো একজন বয়সে সেগুলো হেঁটে হেঁটে আসতেছে। হ্যাঁ, তো হেঁটে হেঁটে আসছে। তো আমার মনে করছে আমার এই যে আমার আম্মুকে আমরা বড় আম্মু বলে ডাকি আর কি। তো সে তার একটা স্বভাব ছিল কি, যদি আমার নাম তার থেকে কিছু শুনেছি যদি ভুলে যায়, সে পিছিয়ে পিছিয়ে এসে তাকে দেখে তো সেই জিনিসগুলো আবার দেয়। তো আমার নাম পিছনে তাকেই দেখে যে তার মা মতো সাদা কাপড় পরে একজন লাঠি আসতেছে। তো নানা ভাবলো যে হয়তো সে কিছু নিতে ভুলে গেছে বা কিছু না নেই, সেটা দেওয়ার জন্য তার মা আসতেছে তাকে কি হলো, একটু কিছু দিন হেঁটে সে আবার সেই এরকম ঘটনা যে এর আগে যে মানে হচ্ছে যে বললো যে কি মা আমি কিছু নিতে ভুলে গেছি, আমার কিছু দিতে আসছেন আপনি, কেন আসছেন আপনি এত রাত করে আসা কিভাবে যাচ্ছেন, সেটা বলছে। এটা মা বলে না, ওই জিনিসটা যে হাঁটায় হেঁটে হেঁটে আসতে সে থেমে গেছে। তো থেমে যাওয়া সে কি আমার নাম আমার অনেক দূর তো সামনে চলে গেছিল, আবার ব্যাক করে কি মা বলেন, কিছু বলবেন, কিছু বলতে আসছেন। সে যখন আমার তার সামনে চলে গেছে, সেটাই করলো কি এত স্পিড একটা মোড় মারলো, কি করছে তার সামনে মানে তার ডান পাশ দিয়ে সোজা একটু সামনে দিয়ে সে সোজা হাঁটা শুরু করলো এবং সোজা হেঁটে সামনে একটা খাল আছে, খালের ওই পাশে দিয়ে সে কি করলো দুই পা ছড়িয়ে বসে পড়ছে। খুব জিনিসটা হঠাৎ করে বড় হয়ে গেল, মানে যে লাঠি ভর দিয়ে গুজু গুজু ভাব। তো সেটা না, সেখানে তখনই সামনে গেল, সেটা কি সোজা হয়ে মানে এত বিরাট আঁকে ধারণ করে সেটা কি করলো তার সামনে হেঁটে সেই খুব স্পিডে হেঁটে সে একটা পুকুর সরি খালের সামনে যায় দুই পা ছড়ায় বসে বসে। তখন মানে চেয়ার এটা জিনিসটা কি হয়ে গেল, মানে তখন কিছু দেখতে পাবো চেয়ারটা কিছু দেখতে পাচ্ছে সাদা একটা শাড়ি পরা। হ্যাঁ, তো সে ওইটাকে তো মানুষের সাথে এখন বুঝতে পারলো যে জিনিসটা তো তার মান। তো সে কি করলো, ঘুম পাচ্ছিল না, তাড়াতাড়ি করে ঘুমটা মাঠে দিয়ে জোরে হাতে শুরু করে বাসা গেল, বাসা গিয়ে তার বাড়িতে উঠে গেল, উঠে গিয়ে একজন তার পরিচিত একজন বুঝে গেল কি জিনিসটা ঠিক হয়ে আসছে। নিয়ে এসে যায় দেখে যেখানে কিছুই নেই। তো আমার সাথে সাথে অসুস্থ হয়ে গেছে, এখন অস্বাভাবিক জিনিস দিয়েছে, সাথে সাথে অসুস্থ হয়ে গেছে। তো অনেকদিন মানে এত মানে অসুস্থ হয়েছে, মানে কি মানে চরম টেম্পারেচার অনেক হয়ে গেছে। আচ্ছা, আমি বেসিক্যালি এই ঘটনাটা শুনতে চেয়েছিলাম না, তারপরে আমি একটু সময় লেগে গেল। আমি আচ্ছা ওই ঘটনাটা কার ওই যে নৌকা ডুবিয়ে দেয় নৌকা ডুবিয়ে এটা আমাদের নানুর শ্বশুরবাড়ির একজন লোক, তার নাম জাহাঙ্গীর, তার ঘটনা সেম এরকম ঘটনা। এই মা টাকা তাকে ছেড়ে দিয়েছে, সেও একটা এরকম বিপদের সময় তার একটা অভ্যাস কি সে রাত্রেবেলা মাছ ধরতে যায়, মানে অনেক গরিব, তাদের মোটামুটি অনেক গরিব, সেই একমাত্র ছেলে পুরো কারণটা সেই চালায়। হ্যাঁ, সে অনেক গরিব। তো সে তার একটা অভ্যাস সে রাতে মাছ ধরতে যায়, রাতে কিনা আবার খুব ভালো মাছ পায়, এই জন্য সে প্রায় সময় রাতে মাছ ধরতে যেত। তো কি করছে সে বিভিন্ন মানে চাল পাচ্ছে, জাল পেটে তারপর হচ্ছে একটা বড়শি পেটে সে নৌকার মধ্যে ঘুমিয়ে পড়ছে আর কি। ঘুমিয়ে পড়ে অনেকক্ষণ প্রায় মধ্যরাতে হঠাৎ করে সে মানে তার নৌকায় দেখে যে হাতটা পানি শুধু। তো সে হঠাৎ করে ঘুমিয়ে তাকিয়ে দেখে যে কেউ একজন খুব বড় অনেক বিশাল দেহ সে নৌকার মধ্যে দাঁড়িয়ে আছে, নৌকাটা দাবিয়ে ফেলার চেষ্টা করতেছে আর কি, তারা দাঁড়িয়ে ফেলার চেষ্টা করতেছে। তো সে ঘুমের মধ্যে উঠে সে তার যে বডিটা দেখছে সে বডিটা তার মার মতন, তো অনেক লম্বা চূড়া। তো সে বললো যে তার মা, তো সে বললো সে চলে উঠে যে মা কি করতেছেন নৌকা তো ডুবে যাচ্ছে, কি করতেছেন। সে বলে উঠছে, সেটা বলায় জিনিসটা কি করলো অটোমেটিক্যালি না হয়ে গেল। ওই যে পানি, তো সে তাড়াতাড়ি নৌকা দেখেছে অনেক পানি এসে গেছে, তো তাড়াতাড়ি সে পানিগুলো নৌকা থেকে বের করে, তো তাড়াতাড়ি একটা সেই তাড়াতাড়ি নৌকাটা একটা টানে নিয়ে সে নৌকাটা রাখছে। রাখার পরে সে দেখে যে
যে ওই দিন মানে সে খুব ভয় পাইছে, সে খুব ভয় পাবে, সে বলছে আপনি যখন গিয়েছেন আপনি যখন অনেক সুন্দর করে বলেছিলেন ঘটনাটা। জিনিসটা মানে সে নৌকাটা নিয়ে তারপর একটা পাড়ে গেছে, পাড়ে যেয়ে সে ওই জাল তোলার চেষ্টা করছিল, যে জাল সে পেতেছিল সেগুলো তো মাছ ওঠানোর চেষ্টা করতেছিল। তো মাছ ওঠানোর চেষ্টা করতেছে, হঠাৎ করে দেখে কি একটা চেহারা, মানে জালের মধ্যে একটা চেহারা, চেহারাটা মানে সে বুঝতে পারতেছে না, জাস্ট একটা গুণটা আমার একটা চেহারা জাস্ট দিয়ে উঠছে। হঠাৎ করে সে দেখেছে এটা কি, তো সে বলতে বলতে তুই ভয় পাইস না, তুই আমাকে মা দেখেছিস, তোর সবসময় থাকবো, তোর কখনো কোনো বিপদ হবে না, তুই যেখানে তোর সবসময় আমি কোথাও থাকবো। তো এখনো সেই জিনিসটা এখনো স্টিল সে দেখতে পারে, সে এখনো সে যেখানে যায় তার নৌকায় বসে থাকে, এখন সেই জিনিসটা তোমার অ্যাভেলেবেল তার সাথেই থাকে। সেদিন যখন রাত্রে মাছ দেখতে যায় তার নৌকায় বসে থাকে, হয়তো সে যদি কোনো গাছের ডালে এখানে সে যদি নৌকাটা পাঠান বা যেখানে দিবেন তার কোনো ভয় নেই, তার আপনি যেখানে যেই ধরনের। এবং তার সাথে আমার মামা মাছ ধরতে গেছিল একবার জিনিসটা দেখার জন্য। তো এই মাছ ধরতে গিয়ে স্বপ্ন ওই নৌকার মধ্যে মানে নিচে দেখে মানে টর্চ লাইট মেরে মাছ ধরে, তো দেখে যে বিরাট বড় বড় গজার মাছ। তো মামা যতগুলাই ঘাই মারে মাছটা না মানে মাছ লাগে না, এবং গ্রামের মানুষ তো মাছ খুব ভালোভাবে মানে জানেন, তাদের এই ঘাইটা মিস হয় না। সে যতই ঘাই মারে দেখে একটা ছেঁড়া স্যান্ডেল বা এই যে আপনার কাঠি টাঠি এরকম উঠে, যতই ঘাই মারে এরকম উঠে। তো সে বারবার বলতে যায় ওই মাছটারে মারিস না, মাছটারে মারা দরকার নেই, তুই অন্য কিছু দেখ, অন্য কিছু যদি অন্য ছোট মাছ পাই ওটা মার, ওই মাছটা মারতে মানা করতে। তো মামা বলছে কেন এত বড় মাছ নৌকার সামনে যাচ্ছে, এটা মারবো না কেন? তো মামা ঘাড়ে আরেকটা মানে ঘাই মারছে, ঘাই মারার সাথে সাথে কি হয়েছে, নৌকাটা উল্টে গেছে। নৌকাটার সাথে সাথে উল্টায় 3 জন পড়ে গেছে। ওই 2 জন মানে সাঁতার পারে, খুব ভালো সাঁতার পারে, কিন্তু তারা কিচ্ছু করতে পারতেছিল না, তারা জাস্ট মানে হাবুডুবু খাচ্ছে। তো ওই যে আমার যে মামাটা জাহাঙ্গীর, উনি কি করছে বলছে যে থাক, ওরা বুঝতে পারে নাই, মানে জিনিসটা নাকি তার শুনছে, তার মামারা শুনছে, সে কারোর সাথে কথা বলতেছে, থাক ওরা বুঝতে পারে নাই, ওদের কোনো ক্ষতি করেন না। তো সে আবার নৌকাটা উঠে, তারা বেহুশ হয়ে গেছে, তাদের নৌকাটা উঠে দিনের বেলা লাশটি মানে নিয়ে আসছে। তো রাতে বেলা বলছে যে এটা কি দেখলাম, আমাদের নৌকাটা একটা মাছ, এত ছোট্ট একটা খুব বেশি বড় মাছ না, মাছটা এইভাবে তাদের জাকি মেরা ফেলে দিল। বলছে তোদের আমি বলতে চাইছি বারবার যে মাছটা মারিস না, আসলে মাছটাই ছিল ওই জিনিসটা। ওকে, তো অনেকগুলো ঘটনা শুনলাম আমরা আপনার কাছে, এবার আমরা ঘটনায় চলে যাই। আমার ঘটনাটা হচ্ছে, এটা আমার পরিবারের সাথে ঘটে যাওয়া, আমার বাবার। এটা হচ্ছে 96 এর ঘটনা। তো হঠাৎ করে তিনি সুস্থ সবল একজন ছিলেন, হঠাৎ একদিন তিনি স্ট্রোক করেন। আচ্ছা, তো তাকে সোহরাওয়ার্দী হসপিটালে ভর্তি করা হয়। তো মানে অলৌকিক ভাবে তার কিছু প্রতিক্রিয়া দেখা দেয়, যে মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটে এবং মানে ম্যাড হয়ে যায় আর কি, কাউকে চিনতে পারে না। তো এভাবে চলতে ছিল 7 দিন। আচ্ছা, 8ম দিনের দিন তিনি ইন্টেগ্রাল করেন। তো তখন যখন তিনি অসুস্থ ছিলেন, তখন আমাদের যে সকল আত্মীয় স্বজনরা গ্রাম থেকে এসেছিল, তো অনেকে বলতো যে ওই যে তাবিজ করে বা এটাতে কিছু একটা বলতো। তো আমরা তখন এসব কথা মাথায় নেইনি যে মডার্ন যুগে আবার তাবিজ টুবিজ কি। ডাক্তাররা কি বলেছিলেন? ডাক্তাররা বলেছে যে প্রচুর ড্রিঙ্কস করেছিল, বাট তিনি কখনো ড্রিঙ্কস করতেন না, স্মোকও করতেন না। আচ্ছা, তো পরবর্তীতে আপনার প্রায় মৃত্যুর পর 6-7 মাস পর দেখা ব্যাপারটা গেছে, এই জন্যই মনে হয় আপনাদের কাছে আরো বেশি অস্বাভাবিক। হ্যাঁ আরো অস্বাভাবিক লাগে এই জন্য যে অনেকেই তখন বলেছিল যে হয়তো তাকে তাবিজ করেছে বা কিছু, বাট আমরা এগুলো আমলে নেইনি। তো পরবর্তীতে দেখা যায় যে আমাদের গ্রামের আমার যে দাদিরা রয়েছে, তো ওনারা অতি উৎসাহবশত দরবেশ যাকে বলে এরকম একজনকে আনায় আর কি। আচ্ছা, তো আনানোর পর দেখা যায় যে ওনারা বলে যে হ্যাঁ এরকম কিছু একটা করা হয়েছে। তো দেন আমাদের গ্রামের যে ড্রয়িং রুমটা আছে মাটির মেঝে, ওখান থেকে আপনার একটা তাবিজ বের করা হয়, চতুর্ভুজ আকৃতির। এটাকে বলা হয় আঞ্চলিক ভাষায় মগ তাবিজ। চট্টগ্রামের মগ জাতিরা এগুলোতে খুব এক্সপার্ট আর কি। আচ্ছা, ওই তাবিজের ভেতর থেকে আমার বাবার ব্যবহৃত একটা লুঙ্গির টুকরা, তারপর আপনার আমার আম্মুর একটা শাড়ির আঁচল, নখ, তারপর চুল, এগুলো পাওয়া যায়। আচ্ছা, আর একটা হাতের আংটি ছিল, সবচেয়ে যেটা বিস্ময়কর, যে আমার আব্বার ব্যবহৃত একটা হাতের আংটি ছিল, যেটা তিনি মৃত্যুর কিছুদিন আগে খুঁজে পাচ্ছিলেন না, অফিস থেকে হারিয়ে ফেলেছিলেন। এবং তারপরে সেটাও আপনারা সেখানে যেয়ে পান? সেখানে এই আংটিটাও পাওয়া যায়। তো পরবর্তীতে সেটা ওই দরবেশের নির্দেশ অনুসারে নদীতে ফেলে দিতে হয়। আচ্ছা, আমরা আবারও আপনার কাছে আসছি, আমরা পরবর্তীতে আবার চলে যাই রাজিনের কাছে। রাজিন, আপনার ঘটনা বলেন। ইচ্ছা আপনার যে কোনো একটা মাইক্রোফোন ইউজ করতে পারেন আপনি। হ্যালো স্যার, আমি তাইফুজ্জামান রাজিন। আপনি কোনটা দিয়ে শুরু করছেন? আজকে শুরু করব চিরাঙের একটা ঘটনা। আচ্ছা, এটা আমি 2008-এর দিকে আমি চিরাং বেড়াতে গিয়েছিলাম। তখন আমার ফ্রেন্ডের বাসায় আমি গিয়েছিলাম। তো ওখানে যাওয়ার পর চিরাঙের ওয়্যার অফ সিমেট্রি নিশ্চয়ই সবাই চেনা, রাইট?
তো ওখানে যাওয়ার পর প্রথম দিন তো গেলাম, সেকেন্ড দিন আমার ফ্রেন্ড বললো যে চল তোকে মানে জিনিসটা দেখাই। আমি আসলে এর আগে কখনো কোনোদিন যাইনি। আচ্ছা আচ্ছা। তো নানান ব্যস্ততার কারণে ওখানে দিনের বেলা আমি যেতে পারিনি। তো রাত্রেবেলা ডিনার করার পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে এখন যাওয়া যাক। ইটস অলমোস্ট 11, আচ্ছা 11টা এরকমই হবে। তা আমি আর আমার ফ্রেন্ড যাচ্ছি ওই রাস্তাটা, ওয়াইরফ সিমেট্রি কিন্তু একটা মোটামুটি একটা পাহাড়ের উপর। আচ্ছা তো ওখানে যাওয়ার পরে যেটা হলো, এট ফার্স্ট একটা বড় রোড আছে, বড় রোডটার পরেই একটা ছোট রোড দিয়ে উঠতে হয় পাহাড়ের উপরে, আচ্ছা এবং ওই এরিয়াটা খুব সুন্দর আসলে। তো ও একটু সামনে এগিয়ে যাচ্ছে এবং আমি একটু পেছনে পেছনে হাঁটতেছি। আর আমার একটা স্বভাব বলেন অথবা বদভ্যাস বলেন, আমি রাস্তাঘাটে যখন কুকুর টুকুর দেখি আমি তখন ওদের সঙ্গে গিয়ে মানে দুটো আদর করি এবং কথা বলি। আচ্ছা তো যাই হোক, যাওয়ার পর যেটা হলো যে এখন আমি পেছনে পেছনে হাঁটতেছি, তো আমার এবং আমার ফ্রেন্ডের মধ্যে মোটামুটি একটা বেশ একটা ডিস্টেন্স হয়ে গেছে। ও আমাকে নোটিস করতে পারেনি, আমিও নোটিস করিনি। আসলে এরিয়াটা খুব সুন্দর, ভালো লাগার মতো এরিয়া। তো যাচ্ছি, হঠাৎ করে আমি একটা জিনিস নোটিস করলাম, সেটা হচ্ছে যে ওখানে একটা কুকুর আসলো। হ্যাঁ, তো কুকুরটা আমার ডান দিক থেকে আসলো। ডান দিক থেকে এসে বেসিক্যালি কি হয়, কুকুর আপনাকে সামনে দেখেই কিন্তু ও আপনাকে দেখে চিল্লাবে, রাইট? তো ও কিন্তু আমার সামনে দেখে কিছু বলে নাই, আমার পেছন দিকে গেল, পেছন দিকে গিয়ে আমার পেছনে পেছনে ও চিৎকার করতেছে। এখন আমি তো ঘুরতেছি, আমি ঘুরতেছি, ও ঘুরতেছে। আমি যদি ঘুরতেছি, ও আমার সামনে সামনে থাকতে চাইতেছে না। তো আমি তো বললাম যে কি ব্যাপার, হোয়াটস রং উইথ মি? তো আমি যাচ্ছি এবং ওরা বলতেছি যে আসো, মানে এদিকে এদিকে। তো এটা আসতেছে না, কিন্তু ও আমার পিছন পিছনে থাকতেছে। আচ্ছা তো এরপর ওইটার চিৎকার শুনে আশেপাশে 2-3টা কুকুর ছিল, ওরাও দেখলাম যে অ্যাড করলো। বাট ওরা ফার্স্ট সেই কুকুরটা আসছিল, ওটা কিন্তু মোটামুটি আমার একটা এরিয়ার মধ্যে ছিল, একটা সার্টেন এরিয়ার মধ্যে ছিল। বাট ওরা আরো দূরে, ওরা সামনে এগুচ্ছে না, বাট ওরা চিৎকার করতেছে। তো এভাবে যেতে যেতে একটা টাইমে আমি নোটিস করলাম যে আমি একটু মানে কুজো হয়ে যাচ্ছি। হ্যাঁ, ইট ডাজন্ট মিন যে আমি কোনো কিছু ফিল করতেছি কিংবা আমার ঘাড়ের মধ্যে কোনো ভর কিংবা ওজন লাগতেছে, এরকম কিছু না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেন কি বলে, ফোর্স টাইপের কিছু একটা আমাকে একটু নিচের দিকে নামিয়ে দিচ্ছে টাইপ, এরকম কিছু একটা। তো কুকুরটা দেখলাম যে আবার আমার সামনে আসলো, সামনে এসে আবার ঠিক পেছন দিকেই হ্যাঁ ও চিৎকার করতেছে। তো এইভাবে হাঁটতে হাঁটতে একটা টাইমে ওয়াইরফ সেন্ট্রির যে গেটটা, ওখানে গিয়ে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে এখন আমি গেটের মধ্যে হেলান দিয়ে মানে আমি আমার পেছনটা জাস্ট আমি ওই গেটের মধ্যে রেখে হেলান দিয়ে দাঁড়ালাম। এখন কুকুরটা কোনো চিৎকার করতেছে না, স্টপ। তো যাই হোক, আমি আবার কুকুরটার দিকে আগালাম, কিন্তু ও আগানোর সঙ্গে সঙ্গে সে আমার পেছন দিকে যাচ্ছে বারবার। তো এরপর হঠাৎ করে একটা জিনিস দেখলাম যে ও মানে চিৎকারটা অনেক বেশি মানে কিছু একটা করবে এরকম টাইপের। তো আমি তখন একটু ভয় পেলাম, কারণ কুকুর এত রাত্রেবেলা এতক্ষণ চিৎকার করতেছে, যদি বাই চান্স কোনো একটা কামড় টামড় দেয় এটা তো আর একটু প্রবলেম হবে। তো যাই হোক, এরপর যেটা আমি দেখলাম যে হঠাৎ করে মানে আমি কুকুরটার দিকে আগাচ্ছি, তো হঠাৎ করে একটা জিনিস আমি ফিল করলাম, সেটা হচ্ছে যে আমার পেছন দিক থেকে ইটস লাইক একটা মানে কি বলে একটা ওয়েভ, মানে অনেক জোরে একটা বাতাস জাস্ট আমার পেছন দিক থেকে সরে গেল, এবং ওই বাতাসটা ওই যে আপনার ওয়াইফ সিমেট্রির ভেতর দিকে জাস্ট ঢুকে গেল, এরকম টাইপের। তো আমি সঙ্গে সঙ্গে বাম দিকে তাকালাম, তাকিয়ে দেখলাম যে আসলে একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনার ইটস লাইক 2 feet or 3 feet একটা আপনার বক্স টাইপের। হ্যাঁ, তো বক্সটা আমি যতটুকু দেখলাম যে অ্যাশ রঙের, অ্যান্ড বক্সের মাঝখানে আপনার একটা লাইট ছিল গোল। ওই লাইটটা আপনার কি বলে, আমরা যখন রাত্রেবেলা নীল টাইপের ক্যামেরা যখন অন করি, ইনফ্রারেড ক্যামেরা যেটাকে বলে, ওই নীল টাইপের একটা লাইট মাঝখানে জ্বলতেছে। হ্যাঁ, আর জিনিসটা আপনার ভাসতেছে, যেন হাওয়ার মধ্যে একটা ওয়েভ অনুযায়ী ভাসতেছে। এখন আমি ওইদিকে তাকায় আছি, সঙ্গে সঙ্গে ওই কুকুরটা ওই জিনিসটা দেখেই চিৎকার করতেছে আবার, মানে ও ভিতরে ঢুকতে যেতেছে। তো একটা টাইমে জিনিসটা দেখলাম কি আপনার কি বলে ভ্যানিশ, মানে মিলে যাওয়া যে টাইপের না, তো ওরকম ভাবে সেটা ভ্যানিশ হয়ে গেল। হ্যাঁ, এটাই ছিল আমার মনে হয়। ওকে, থ্যাংক ইউ।
ফিরে এলাম আবার আমি রাসেল। চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। শুনছেন সবসময় রেডিও ফুর্তি। আর ব্রেকে যাবার আগে বলেছিলাম যে এসে দারুণ একটা ঘটনা শেয়ার করব। ঘটনাটি লিখেছেন আমাদেরকে চিটাগং থেকে শাওন। তিনি লিখেছেন যে লাস্ট ভূত FM এ সুমন ভাইয়ের কাহিনীটা শোনার পর আমারও ইচ্ছে করলো আমার লাইফে ঘটে যাওয়া অদ্ভুত একটা কাহিনী বলতে, যেটা আমি জীবনে কোনো দিনও ভুলতে পারবো না। ঘটনাটা 2008-এর ডিসেম্বরে। তখন আমি ইন্টার ফাইনাল ইয়ারে পড়ি। আমরা বাসা চেঞ্জ করে হালি শহর এলাকায় একটা 5তলা অ্যাপার্টমেন্টের সেকেন্ড ফ্লোরে উঠলাম। ওখানে যাওয়ার পর থেকেই আমার প্রায় সময় বাড়ির ছাদে ওঠার অভ্যেস হয়ে গেল। ছাদে অন্য ফ্ল্যাটের লোকজনরা উঠত। একদিন বিকেলে ছাদে হঠাৎ করেই একটা মেয়ের সাথে পরিচয় হলো। তার নাম বলল ইনসা। মেয়েটি আমাকে জানালো তার নাম ইনসা, নামের অর্থ হচ্ছে সৃষ্টি। মেয়েটি দেখতে মায়াবী চেহারার, মোটামুটি হালকা গড়নের, আর ওদের ফ্যামিলি নাকি 5তলায় আজকে 3 বছর ধরে থাকে। তার মানে এই বাড়িটায় প্রথম থেকেই ওরা ভাড়াটিয়া হিসেবে থাকছে। মেয়েটা আমার নাম বলে দিল শাওন। আচ্ছা, মেয়েটা আমার নাম বলে দিল শাওন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি আমার নাম কিভাবে জানলে? আমরা তো এখানেই নতুন এসেছি। সে আমাকে বলল যে আমাকে সে প্রথম দিনই দেখেছে, আর 6 বছরের পিচ্চি যে ভাইটা আছে আমার, সেই ভাইয়ের কাছ থেকে নামটা জেনে নিয়েছে। এই বলে সে হাসলো। ওই দিন তার সাথে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কথা বললাম। এভাবে প্রতিদিন ছাদের একটা জায়গায়, একটা মানে বসার জায়গায় আমাদের প্রতিদিন কথা হতো। একদিন মেয়েটি আমার কাছ থেকে আমার ফোন নাম্বার নিল আর আমাকে একটা গিফট দিল। গিফটটা অদ্ভুত রকমের ছিল। সেটা মাটির ছিল এবং কিন্তু অসম্ভব সুন্দর কারুকাজ, আর দেখতে অনেকটা মানে কি আকৃতির আমি ঠিক বুঝতে পারিনি। কোন একটা আকৃতির কথা তিনি বলছেন যে সেই আকৃতির একটা গিফট ছিল, এবং এটা দেখা যেত কলার মোচার মতন দেখতে। অনেক সুন্দর একটা শোপিস গিফট হিসেবে পেয়ে আমার খুব খুশি লাগলো। ইনসা আমাকে এটা জানালো এবং যে এটা যত্ন করে রেখে দাও, এবং সে বলল যে বাসায় কাউকে না দেখাবে। আমিও সেটা বাসায় না দেখিয়ে আমার রুমের ওয়ার্ডরোবের মধ্যে সেটা রেখে দিলাম। কিন্তু এরপর থেকেই যত ঝামেলা শুরু হলো। আমি মেয়েটির সাথে আমার একটা সম্পর্ক হলো, এবং মেয়েটার সাথে আমার সম্পর্ক ধীরে ধীরে আমরা খুব বেশি ইন্টিমেট হলাম, এবং আমি সারারাতি ফোনে মেয়েটির সাথে কথা বলতে শুরু করলাম। আমি মানে মোটামুটি খুব বেশি রকমের সবসময় আমাদের কথা হতো। এক মুহূর্তে ওর সাথে কথা না বলে এক সময় থাকতে পারতাম না। তারপর মাঝে মাঝেই মারাত্মক সব কাজ করে ফেলতাম। মাঝে মাঝে ফোনে কথা বলতে বলতে রাতে 2টা-3টা বেজে যেত, এবং তখন ছাদে উঠতাম আবার আমরা দেখা করার জন্য। ও কথা বলতে বলতে ও নিজেও কিভাবে যেন ঠিক ছাদে চলে আসতো, কিন্তু কখনোই ভাবতাম না কিভাবে আসছে। এভাবে প্রায় 1 মাস গেল। হঠাৎ একদিন বিকেলে আমার ছোট ভাই আমার কাছে কাঁদতে কাঁদতে আসলো, আর কি যেন বলতে চাইলো। আমি জানতে চাইলাম, কিন্তু সে কিছুই বলতে পারলো না। আমি আমার রুমে গিয়ে দেখলাম পুরো রুমটা একটা আশ্চর্য গন্ধ রয়েছে, যেটা আমার খুব পরিচিত মনে হলো, কিন্তু মনে করতে পারলাম না কিসের গন্ধ। গন্ধটা খুব হালকা, কিন্তু অনেক দূর চলে যাওয়ার মতো একটা গন্ধ। এবং ঘরের কোনায় তাকিয়ে আমি দেখলাম যে সুন্দর যে শোপিসটা ছিল সেটা ভেঙে পড়ে আছে। আর আমি একটা ভয়ঙ্কর ব্যাপার খেয়াল করলাম যে সেই মাটির শোপিসটার ভেতরে দেয়ালে খুব সূক্ষ্মভাবে কিছু লাইন খোদাই করে লেখা, আর কিছু আজব সিম্বল আঁকা আছে। এভাবে ওটার ভেতরে পুরোটা দেয়ালেই অ্যারাবিক খোদাই করা কিছু লেখা ছিল, এবং সেটা আমার পক্ষে লেখা সম্ভব, আমার পক্ষে কারোর পক্ষে লেখা সম্ভব বলে তার মনে হচ্ছিল না। এবং ওই রাতেই আমার ভাই মারাত্মক অসুস্থ হয়ে পড়লো। ও কোনো কথাই বলতে পারছিল না। আমি বুঝতে পারলাম না ও এটা ভেঙে ফেলেছে। আমি বুঝতে পারলাম যে ও এটা ভেঙে ফেলেছে তাই কাঁদছে, কিন্তু ওর এত ভয় পাওয়ারও তো কোনো কারণ নাই। আমি আমার মাকে গিফটের লেখা আর প্রতীকগুলোর কথা খুলে বললাম, আর কে দিয়েছে সেটাও বললাম। মা অবাক হলেন আর রাগ করলেন আমার ওপর।
তিনি ওগুলো দেখতে চাইলেন আর দেখার পর সব বুঝতে পেরেছেন বললেন। ওইদিকে ইনসাও আজকে ফোন ধরছিল না। ব্যাপারগুলো আমার কাছে খুব বিরক্তিকর লাগছিল। আমি ছাদে উঠে ইনসাকে কল দিলাম, কিন্তু খুব আশ্চর্যজনক ভাবে ওর নাম্বারটা এই প্রথম বন্ধ পেলাম। পরের দিন মা একজন হুজুর ডেকে নিয়ে আসলেন। হুজুর এসে সব রহস্যের জট খুলে দিলেন। তিনি লেখা আর প্রতীকগুলো দেখে সব বলে দিতে পারলেন। তিনি বললেন যে আমার সাথে একটি মহিলা জিন অর্থাৎ পরীর সম্পর্ক ছিল। সে আমার ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ করেছিল ওই ছোট্ট উপহারটির সাহায্যে। আমার ছোট ভাই খেলতে গিয়ে ওটা ভেঙে ফেলায় সে এখন আমার ওপর ক্ষেপে আছে। আর আমার মা যেটা বলল সেটা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। মা বলল যে এই বাড়ির 5 তলায় ওই ফ্ল্যাটে বিল্ডিং হওয়ার পর থেকেই কখনো কোনো ভাড়াটিয়া টিকতে পারেনি, তাই ওটা এখন খালিই পড়ে থাকে। আমি বিশ্বাস করতে পারিনি আর দৌড় দিয়ে আমি 5 তলায় উঠে যাই। গিয়ে দেখি এই প্রথমবারের মতো যে গেটে তালা ঝুলছে। তাহলে এতদিন কি আমি ওটা দেখতে পাইনি? আমি কিসের ঘোরেছিলাম আমি জানি না। আমার ভাই ওই যাত্রায় বেঁচে গেল, তারপর আমি আর কোনোদিন ওই নাম্বারটি খোলা পাইনি এবং আমি পরে কাস্টমার কেয়ারে যাই এবং অনেক কষ্টে জানতে পারলাম যে এই নাম্বারের কোনো ইউজার নেই। আমি এরকমই একটা ঘটনা এর আগেও পড়েছিলাম এবং সেই ঘটনা ছিল সম্ভবত ধানমন্ডি এলাকায় ঘটছিল, যে ঘটনাটি একটি মেয়েকে নিয়ে, এবং এরকমই একটা ঘটনা মোটামুটি সিমিলার। তো আজকে শাওন চিটাগং থেকে এরকমই আরেকটা ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। সো থ্যাংক ইউ শাওন আমাদেরকে ঘটনাটা শেয়ার করার জন্য। আমরা চলে যাব পরবর্তী ঘটনায় এবং আবারও আপনাকে একটু কষ্ট করে আপনার নামটা বলতে হবে। আপনার নামটা আরেকবার বলতে হবে। আমি অমিত, খিলগাঁও থেকে। ওকে। আমার দ্বিতীয় যে এক্সপেরিয়েন্সটা আমি শেয়ার করব সেটা হচ্ছে খিলগাঁও থেকে অনেক ভিতরের দিকে রাজারবাগ একটা এলাকা আছে, ওখানে একটা মন্দির আছে, কালী মন্দির। তো মন্দিরটা হচ্ছে দিঘি কেন্দ্রিক এবং দিঘির উত্তর দিকে একটা শ্মশান ঘাট আছে, একটা রুমের ভেতর আর কি, মানে লাশ দাহ করার ব্যবস্থা রয়েছে। তো ওখানে একটা মানে গুঞ্জন শোনা যায় যে যেদিন লাশ পোড়ানো হয় মানে প্রায় 1 সপ্তাহের মতো ওইখানে একটা মানে ভৌতিক উত্তেজনা বিরাজ করে, এরকম অনেকেই সেটা লক্ষ্য করেছে। তো বলে রাখা যাচ্ছে যেটা যে ওখানে শানবাদানো দিঘিটা ঘাট আর কি, তো ওখানে প্রায় ছেলেরা সন্ধ্যাবেলা দেখা যায় যে গান বাজনা করে গিটার টিটার দিয়ে আড্ডা দেয়। তো ওখানে আমরাও আড্ডা দিই, আমাদের একটা সার্কেল আছে। তো একবার আড্ডা দেওয়ার জন্য সেখানে যাই, তো আমি জানতাম না যে সেখানে দুপুরবেলা একটা লাশ পোড়ানো হয়। তো আমরা ঘটনাস্থলে আগে গিয়ে ফোন দিচ্ছি বন্ধুকে যে কোথায় আছিস, আমরা তো ওয়েট করছি। তো ঠিক ওই মুহূর্তে আপনার একটা কালো কুকুর এসে মানে ঘোরাঘুরি করছিল আমার সামনে। তো কুকুর জিনিসটা বলতে আমার একটা বিরক্তি কাজ করে সবসময়। তো আমি সেই কুকুরটাকে একটা লাথি মেরে বসি। লাথি মারার পর কুকুরটা আপনার দৌড়ে শ্মশানের গেটটা ছিল একটা ক্রক্সিবল গেট, কেচি গেট যেটাকে বলে, ওটার ভিতর দিয়ে ঢুকে ভিতরে চলে যায়। বাট এটা কোনোভাবেই পসিবল ছিল না, গেটে যে ফাঁকগুলো ছিল ওখান দিয়ে একটা কুকুর যাওয়ার কথা না, দৌড়ে চলে যায়। তো আমিও সাথে সাথে তৎক্ষণাৎ গিয়ে দেখি যে ভিতরে খালি, কোনো কিছু নেই। আচ্ছা, আপনি আমাকে আরেকটা ঘটনা বলেছিলেন যেটা আমি আপনাকে বলতে বলেছিলাম, সেই ঘটনাটা কি আপনার মনে আছে নাকি আপনি ভুলে গেছেন? নাইট গার্ড আমি ঠিক জানি না, তবে আপনাকে আমি বলেছিলাম একটা ঘটনা ছিল আমার এরকম। এটা হচ্ছে আমাদের খিলগাঁওতে 8 নং রোডের মসজিদ গলি বলে যেটাকে। তো গত বছরের দিকে আমরা বাণিজ্য মেলা থেকে বেশ কয়েকজন বন্ধু গিয়েছিলাম। তো ফিরতে অনেক রাত হয়ে যায়, প্রায় 1-1:30টার মতো। তো আমাদের মেইন গেট লাগিয়ে দেয়। তো তখন আমরা 2 বন্ধু সিদ্ধান্ত নিলাম যে আজকে রাতটা এখানে বসে কাটিয়ে দিব গল্প গুজব করে। তো যেইভাবে সেই কাজ আমরা এখানে বসেছিলাম, 40-45 মিনিট ক্রস হওয়ার পর একজন নাইট গার্ড আসে। তো এখানে একটা কথা বলতে হয় যে আমাদের এলাকায় যে সকল নাইট গার্ড রয়েছে সেগুলো আমাদের পরিচিতই, তারাও আমাদের ফেসটা চিনে, আমরাও তাদেরকে চিনি। তো যিনি একজন বয়স্ক করে একজন নাইট গার্ড এসে আমাদেরকে মানে আঞ্চলিক ভাষায় বলে যে কিরে বাড়িঘর নাই এখানে কি করতেছিস, এরকম টাইপের কিছু। তো আমি যেহেতু তাকে প্রথমে চিনলাম না, তখন জিজ্ঞেস করলাম যে আপনি কবে জয়েন হয়েছেন। তো উনি উত্তরে বলল যে এত কথা যাই না, কাম কি, বাসা বাড়ি যা, নাইলে মাইর খাবি। তো এই কথা বলাতে স্বাভাবিকভাবে একটু রাতের বেলা ঘুম ঘুম ভাব, একটু উত্তেজিত হয়ে আমি ওনাকে একটু ভয় দেখানোর চেষ্টা করি। পিছনে ঘুরে একটা লাঠি ছিল, পিছনে ঘুরে আমি যখন লাঠিটা নিলাম সাথে সাথে তাকানোর পর দেখি সামনে উনি নেই। তখনই আমার বন্ধুকে আমি প্রশ্ন করলাম যে কিরে কই গেল। সে বলে আমারও তো একই প্রশ্ন, কই গেল। তো সে দেখছে যে একটা কুকুর চলে যাচ্ছে, বাট আমি কিন্তু কুকুরটা দেখিনি। তো এটা মানে আমাদের কাছে একটা ধাঁধার মতো হয়ে গেল যে 1 সেকেন্ডের ভিতর কিভাবে ভ্যানিশ হয়ে গেল। ওকে, আপনি এটাও বলেছিলেন যে আপনার ফ্রেন্ডের কাছে আপনার ফ্রেন্ড কিভাবে দেখেছেন কুকুরটা, বা আগে দারোয়ানটা কিভাবে দেখেছেন, মাঝখানের ঘটনাটা তার। হ্যাঁ, আমার ফ্রেন্ড যেটা বলেছে যে আমি যখন লাঠি ঘুরাচ্ছিলাম সে তো স্টিল না ওইখানে তাকিয়েছিল।
তো স্টিল নাও লোকটা যে ভ্যানিশ হয়েছে সেটাও সে দেখেনি, সে যা দেখেছে একটা কুকুর ওই স্থলটা থেকে লোকটা যেখানে দাঁড়ানো ছিল সেখান থেকে ক্রস করে দৌড়ে যাবে। ওকে, ঠিক আছে। আমি এই ঘটনাটা না, অন্য একটা ঘটনা, যাই হোক এই মুহূর্তে নিশ্চয়ই আপনার মনে পড়ছে না। আচ্ছা রাজিন, আপনি আমাকে বলেছিলেন যে কোনো এক জায়গায় একটা এরকম কারখানা আছে, ওইটা আমাদের একটু ছোট্ট করে বলবেন। আচ্ছা, ছোট্ট করে যদি বলতে চাই তাহলে সেটা হচ্ছে যে অনেকেই বলে যে হন্টেড প্লেস, মানে দেখতে চায়। তো আমি তাদের জন্য একটু কথা বলবো, সেটা হচ্ছে যে যদি কখনো দেখেন তাহলে নেক্সট টাইম আর বলবেন। আমরা জায়গার নাম বলবো না বা কোথায় হয় এটাও বলবো না। আচ্ছা, এটা হচ্ছে যে আমি আর আমার এক ফ্রেন্ড, আমরা একটা আমাদের ঢাকার সিটির ভিতরেই একদম খুবই কাছের একটা এরিয়া, তো আমার বাসা থেকে খুবই কাছে এরিয়াটা। তো ওখানে একদিন ঘুরতে ঘুরতে চলে যাই আমি আর আমার ফ্রেন্ড। আচ্ছা, তো ওখানে যাওয়ার পরে একটা জিনিস সেটা আমি দেখলাম, সেটা হচ্ছে যে একটা মোটামুটি আমরা একটু ঘুরতে গিয়েছিলাম একটু চর টাইপের এরিয়াতে। তো ওখানে যাওয়ার পর একটা জিনিস দেখি যে চরের মধ্যে একটা আপনার মিল টাইপের একটা কারখানা, আপনার মিল টাইপের। তো ওখানে যাওয়ার পরে ওই আশেপাশে জাস্ট দেখলাম যে 10 থেকে 12টা ঘর, আর এছাড়া আর কিছু নাই। তো মিলটার ভিতরে ঢুকলাম, ঢুকার পরেই একটা জিনিস আমি নোটিস করলাম, সেটা হচ্ছে যে এত বড় একটা মিল। তো আমি উকি দিয়ে দেখি ভিতরে আসলে কি। ভিতরে দেখলাম যে সবকিছু আপনার সব মেশিনারিজ যা আছে সবকিছু ঠিকঠাক ভাবে আছে, কিন্তু মানে ময়লা পড়েছে এরকম টাইপের সবকিছু আছে, বাট ওখান থেকে কোনো কিছু সরানো হয়নি। তো আমি খুব ভালো করে দেখার চেষ্টা করতেছিলাম যে ঘুরে ঘুরে যে আসলে কি এখানে ব্যাপারটা কি, এরকম তো থাকার কথা না। মানে এত দামি একটা এসেট, এত বড় একটা এরিয়া, এভাবে কিন্তু কেউ ফেলে রাখে না, কারণ এটা যে এরিয়াতে এইভাবে থাকার কথাই না, ইম্পসিবল। তো আমি যাওয়ার পরে, আচ্ছা আমি একটা কথা বলতে পারি, আমি একটু ব্যাপার একটা জিনিস শেয়ার করবো। সেটা হচ্ছে যে আপনাকে যদি একটা রুমের মধ্যে চোখ বেঁধে বসিয়ে রাখা হয়, ওই রুমে যদি কেউ ঢোকে আপনি কিন্তু সেটা নোটিস করতে পারবেন। ঘটনায় চলে যাই। আচ্ছা, আমি এই জিনিসটা এই জন্যই বলতেছি যে ওখানে কিন্তু যাওয়ার পরে আমাকে কেউ বলে দেয় নাই যে এখানে কি হচ্ছে না হচ্ছে, বাট আমার গিয়ে কেমন যেন লাগছে। আমি আসলে আমার কি বলে ওরকমই একটা ফিলিংস একটা কাজ করছে। তো যাই হোক, ওটার বেশ দূরে একটা দোকান ছিল, চায়ের দোকান। চাচা টাইপের, মুরব্বী টাইপের একজন লোক উনি। আমি ওনাকে গিয়ে জিজ্ঞেস করলাম যে চাচা আসলে এত বড় একটা জায়গা, এরকম একটা প্লেস, ঘটনাটা কি একটু বলেন তো। উনি বলতেছে যে আমি তো এখানে এই মিলটা যেদিন থেকে চালু হয় এর আগে থেকেই আমি এখানে ব্যবসা করি। তো আমি বললাম যে আপনি সত্যি ঘটনাটা বলেন যে আসলে কি ব্যাপারটা কি। তো উনি বললো যে এখানে নাকি একটা মাজার টাইপের ছিল, হ্যাঁ ছোট একটা মাজার ছিল, এবং ওই মাজারে নাকি অনেক জিনরা আসতো। হ্যাঁ, মাজারে যখন কি বলে মানে রাত্রেবেলা যখন জিকির টিকির করা হইতো তখন জিনরা আসতো। যখন এই মিলটা করা হয় তখন ওই মাজারটা সহ একটা মানে বিশাল এরিয়া তখন নিয়ে নেওয়া হয় এবং ওখান থেকে সবাইকে বিতাড়িত করা হয়। তখন ওই যে মালিক ছিল, ওই মালিক পক্ষকে বলা হয়েছিল যে মানে রাত্রেবেলা স্বপ্নে মালিক দেখছিলেন যে তুমি এখানে এই জিনিসটা করো না, তুমি করো, বাট এই মাজারের এরিয়াটা বাদ দিয়ে করো। তো এরপর থেকেই যেটা নাকি হইলো সেটা হচ্ছে যে রাত্রেবেলা যখন সবাই কাজ টাজ করে শেষ করে চলে যায় তখন নাকি মেশিনারিজ গুলা চলতো অটোমেটিক্যালি, এবং ওখানে সবাই মানে শুনতো যে মানে খুব ক্রাউডি একটা প্লেস, কাজ চলতেছে এরকম টাইপের, মানে সবাই শুনতো এই জিনিসগুলা। এবং আমি ওনার চাচার কথাটা জাজ করার জন্য আমি সঙ্গে সঙ্গে ওটার ভিতরে গিয়ে যে 10-12টার রুম ছিল, মানে যারা ওখানে পরিবার বাস করে তারা আসলে এখানে কাজ করতো এবং ওরা এখানে এখন ঘর তৈরি করে ওখানে এখন থাকে। আমি ওদের ঘরে গিয়ে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনারা কি এরকম কিছু শুনতে পান? উনি বলে যে হ্যাঁ আমরা এখনো শুনি, এখনো মাঝে মধ্যে মেশিনারিজ গুলা মানে চালু হয়, রাত্রেবেলা চলতে থাকে, একা একাই চলে। হ্যাঁ একা একাই চলে। আচ্ছা, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা তো এখানে কাজ করতেন, তো এটা বন্ধ হয়ে গেল কেন? উনি বললো যে আসলে মালিক তো এর প্রায় 5 থেকে 6 মাস পরেই মালিক মারা যায়। মালিক মারা যাওয়ার পরে তার ছেলেরা মারা যায় এবং আস্তে আস্তে ওদের পুরো বংশটা ভ্যানিশ হয়ে যায়, মানে নির্বংশ হয়ে যায়। এই জন্য এই জিনিসটা এখানে পড়ে আছে এবং এটার কোনো মালিকানা নাই। সো এই ছিল ঘটনা। আমরা ঝটপট কিছু SMS পড়ে ফেলবো। লোপা আমাদের SMS করেছেন MM কলেজ যশোর থেকে আমাদেরকে, এছাড়াও SMS করেছেন নার্ভাস হার্ট, SMS করেছেন আমাদেরকে কবি, এবং আমাদেরকে SMS করেছেন জিকো, এবং এছাড়াও আমাদেরকে SMS করেছেন বিথি আজিমপুর থেকে আমাদেরকে SMS। আচ্ছা, তিনি বলেছেন যে আমার অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। আমাদেরকে SMS করেছেন SK রয় ফ্রম বরিশাল, এবং আমাকে এছাড়াও SMS করেছেন আমি দেখতে পাচ্ছি সৈয়ব, তিনিও বরিশালে থাকেন। হিমু আমাদের SMS করেছেন ফ্রম ময়মনসিং, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি কবির,
মাধবকুণ্ড থেকে, নিলয় ঢাকা থেকে এসএমএস করেছেন। তারা 6 জন মিলে ভূত এফএম শুনছেন। আড্ডাবাজ ভাই আমাদের এসএমএস করেছেন। এছাড়া আমাদের এসএমএস করেছেন পারভেজ নিকুঞ্জ 2 থেকে। তিনি প্রথম তার গার্লফ্রেন্ড ইশরাত একসাথে ভূত এফএম শুনছেন। এবং আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সীমান্ত মালিবাগ থেকে, আবারও অনেকগুলো এসএমএস করেছেন তিনি। ইনফ্যাক্ট নূপুর আমাদের এসএমএস করেছেন, তিনি ফার্স্ট টাইম শুনছেন ভূত এফএম। জেসি আগ্রাবাদ চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন। এছাড়াও আমাদের এসএমএস করেছেন তারেক সোনারগাঁ থেকে, আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি লিটন। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন ড্রামার মিমু এসএমএস করেছেন। আমাদেরকে এনরিক এসএমএস করেছেন। ও মাই গড, আজকে অনেক মিউজিশিয়ানদের নাম দেখতে পাচ্ছি আমরা। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন সৌরভ। এছাড়াও শুভ্র আমাদের এসএমএস করেছেন। থান্ডার বয়, অতৃপ্ত আত্মা সহ আরো অনেক এসএমএস করেছেন। ছোট্ট একটা ব্রেক নিব এবং ব্রেকের পরে ফিরে আসছি একটু পরেই। সো স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM haunted by Airtel. শুনছেন ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল, সাথে আছে রাসেল, আমার সাথে আছে মাসুম এবং আজকের গেস্টরা আমাদের সঙ্গে রয়েছেন। সে যাদের রয়েছেন আপনারা অনেকজন, আর আমাদের অসংখ্য এসএমএস পাঠিয়ে সেটা আপনারা জানিয়ে দিচ্ছেন। আমাদের এসএমএস পাঠানোর নিয়মটি আমি আরো একবার বলে দিচ্ছি। আমাদের এসএমএস পাঠাতে হলে লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। সেই সাথে জানিয়ে দিই যে আমাকে ইমেল করুন এবং ইমেল করে জানিয়ে দিন যে সিলেটের সবচাইতে বেশি ভয়ঙ্কর জায়গাগুলো বা হন্টেড প্লেসগুলো কি। সেখানে আমরা পৌঁছে যাব আগামী শুক্রবার ইনশাআল্লাহ। চেষ্টা করব সিলেটেই যাওয়ার জন্য, এবং সেখানে আমাদের সঙ্গে থাকবেন 6 জন উইনার, যারা আমাদের লিসনার আর কি। তারা আপনাদেরকে একদম সেই হন্টেড প্লেস থেকে জানাবেন যে কি ঘটছে সেখানে, রাতভর কি ঘটছে সেটা আপনারা জানতে পারবেন সরাসরি। সো এটা খুবই, আগামী শোটা খুব অন্যরকম কিছু একটা ঘটবে, সেরকমই আশা করছি আমরা। এবং আগামী শোটাতে এরকম করার কারণ কি? হ্যাঁ, এরকম করার কারণ আছে। আগামী ভূত এফএম হচ্ছে এই বছরের শেষ ভূত এফএম, সুতরাং অবশ্যই চেষ্টা করবো যে নতুন একটা কিছু করার। আর সেই সাথে আবারও ঘটনায় ফিরে যাব, এবং আমাদের সাথে আবারও জয়েন করেছেন। আপনার নামটা বলবেন? হ্যালো লিসেনার্স, আমি মুন্না। যেহেতু সময় কম, সুতরাং আমরা ছোট করে বলবো। ওকে। এই ঘটনাটা এটা আমাদের এলাকায়, আমাদের এরিয়াতে এই ঘটনাটা আমার আম্মুর ফ্রেন্ড, মানে আমার বান্ধবী হয়, তো সে আমাকে এই ঘটনাটা বলছে। তারা এখন যে বাসায় থাকে, সে ওই বাসার 4 তলায় থাকতো। তো 4 তলায় থাকতো, তখন তার কোনো ঝামেলা তো হয়নি, মানে খুব বড় একটা ফ্ল্যাট নিয়ে থাকতো, কোনো ঝামেলা হইতো না। তো সে কিছুদিন আগে 4 তলা দিয়ে উঠতে প্রবলেম হয় বিধায় সে কি করছে, 2 তলায় শিফট করছে। তো কিছুদিন 2 তলা শিফট করার পরে সে বিভিন্ন রকম হঠাৎ করে একদিন একটা প্রবলেম ফেস করছে। এই প্রবলেম ফেস করার আগের ঘটনাটা বলি, সেটা হচ্ছে এই বাসায় ওনাদের আগে একটা মহিলা থাকতো। তারা এই বাসায় প্রায় 12 থেকে 15 বছর এই বাসায় তারা থেকেছে। এই বাসার কোনো চেঞ্জ হয় না। বাড়িটা যখন কমপ্লিট হওয়ার পর থেকে 12-15 বছর তারা এই বাসায় ছিল, বাসাটা চেঞ্জ হয়। এখানে একটা মহিলা থাকতো, খুব বয়স হয়ে যাওয়ার পরে সেই বাসায় তার একটা কোনো বার্ধক্যজনক কারণে সেই বাড়িতে মারা গেছে। তো এই বাড়িতে এরপরে আরেকটা ভাড়াটি আসছিল। তো তারা কিছুদিন মাস শেষ হওয়ার আগেই তারা বাড়িটা ছেড়ে দেয়। কি কারণ এটা তারা একটু বলছে, বাড়িওয়ালাকে জানানো হয়েছে, কিন্তু বাড়িওয়ালা জিনিসটা গোপন করছে, বলে নাই। তো পরে যখন আমার এই আন্টি বাসায় উঠার পরে সে একদিন পুরো ইয়েতে একটা কর্নার একটা রুম আছে, সে ওই রুমে যে শুয়ে আছে। তো হঠাৎ অনেক রাতে একটু ঘুম ভাঙছে। তো ঘুম ভাঙার পর সে যখন তার হাতের বাম পাশে যে একটা বেডরুমের জানলা থাকে, সে জানলায় তাকাইছে। তো তাকিয়ে দেখে যে কে জানি একজন জানলাটা ঝুলে দাঁড়িয়ে আছে, জানলা ঝুলে আছে আর কি, 2 হাত দিয়ে ঝুলে আছে জানলার বাইরে। এই সানসেটটা যে এটা ঝুলে দাঁড়িয়ে আছে, ঝুলে আছে আর কি। ঘুমটা টুমটা পরা, একদম সাদা, ফেসও সাদা, সব সাদা, একটা বড় চোখ। সে আন্টিটা দেখে জাস্ট কি করলো, একটা উঠে সে দরজা যখন খুলে বেরোতে যাবে, আরেকবার ওই জানলা দিয়ে আরেকবার লুক দিয়েছে। তখন দেখে কি ওই জিনিসটা
রুমের বাইরে না, এখন ভিতরে এসে সে ওই একই রকম ভাবে কিন্তু হাতটা ভিতরে দিয়ে সে ঝুলে আছে। তো ওই ঝুলে আছে সেটা আন্টি দেখে তো চলে গেছে। তো সেদিন কাউকে এই জিনিসটা কিছু বলেনি। তো এই জিনিসটা পরের দিন সকালবেলা তার একটা ভাই যে বাসা থেকে তাকে বলছে যে আমি না এরকম একটা জিনিস দিচ্ছি। তো তার ভাই এই যে এরকম জিনিস আরো অনেকবার পেয়েছে, কিন্তু সেও বলেন এই কারণে যে এটা বললে তারা সবাই ভয় টয় পাবে। তখন সে বললো যে আমি একদিন এখানে শুয়েছিলাম, তো আমি আমাদের এই যে ডাইনিং টেবিলের এখানে দেখি কে জানি একটা মহিলা মানে হাতে তপচি নিয়ে ঘুমতেছে, হ্যাঁ, আর এইভাবে ঢুলে, মানে একটা মানুষ একটা যেমন পুতুল যে ঢুলে না এইভাবে ঢুলতেছে, মানে ঢুলতেছে ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম সাদা একটা ছায়া, সে তসবিহ হাতে হ্যাঁ নিয়ে- তসবিহ, হ্যাঁ ঘুমটা দেওয়া, কারণ এবং সে তসবিহ গুনতেছে এবং ঢুলতেছে, মানে ওই হাঁটতেছে পুরো ডাইনিং রুমটা হাঁটতেছে ঘুরতেছে, হ্যাঁ। তো এই জিনিসটা সে ওই পরে বাড়িওয়ালাকে বলে, তখন বাড়িওয়ালাকে অনেক জিনিস বলছে না এগুলো ফালতু জিনিস, আপনারা এইসব কি বলেন, এটা কোনো কথা হইলো, এটা এখনকার যুগে এইসব কিছু হয়। তো অনেক রিকোয়েস্ট করে দেখেন আমার সাথে লুকায়েন না আপনি। তাহলে এর আগে আমাদের যে ভাড়াটিটা ছিল তো সে 15 দিনের মাথায় কেন চলে গেছে, আমাকে কাহিনীটা খুলে বলেন কি হয়েছে। তখন বাড়িওয়ালাটা বললো যে আসলে দেখেন কারণ কাহিনীটা বললেন না, বললে তো আমার জানেন আমার বাড়ির প্রবলেম হবে। তখন সে কাহিনীটা বললো এই যেই তারা যাকে দেখে সেই মহিলাটা এই বাসায় 15-20 বছর এই বাসায় অসুস্থ অবস্থা সেই বাসায় ছিল, খুব অসুস্থ ছিল এবং এখানে যতদিন ছিল এই বাসায় ছিল, তার নিঃশ্বাস শেষ নিঃশ্বাস সে এই বাসায় ত্যাগ করছে। তো এই বাসার মায়াটা নাকি সে ইয়ে করতে পারে না। এই বাসাটা বেঁধে দেওয়া হয়েছিল, মানে অনেক তাবিজ দিয়ে প্রতিটা রুমে একটা একটা করে তাবিজ ছিল। তো যেই রুম থেকে জিনিসটা দেখতো সেই রুমের তাবিজটা আনফরচুনেটলি নাই। কি হয়েছে, ওই যে আন্টির যে একটা ছোট ছেলে আছে সে তো ছোট, সে এই তাবিজটা দেখে সে কি করছে ওই একটা রুমের তাবিজটা সে নিয়ে এটা নিয়ে খেলাধুলা করতে করতে ওই রুমের তাবিজটা খুলে ফেলছে। কিন্তু অন্যান্য রুম থেকে এই জিনিসটা দেখা যায় না, শুধুমাত্র ওই রুমটায় যদি আপনি থাকেন এখনো ফিল করতে, প্রায় সময় মাঝে মধ্যে এখনো ফিল করে তারা, এখনো ওই রুমটা তালা মারা রাখছে, ওই রুমে এখন কেউ থাকে, এখনো তারা এই জিনিসটা দেখে যে হয়তোবা ওই মহিলাটা অনেক রাতেবেলা ওই ডাইনিং রুমে হাঁটতেছে, তবজি গুনতেছে, ঢুলতেছে এবং এই জানলা দিয়ে দাঁড়ায়, জানলা দিয়ে এই সানসেট ঢুলে থাকে এভাবে ভিতরে, এরকম মানে রুমে হাঁটাহাঁটি করে এখনো তারা এখনো টের পায়। তো এখন তারা বাসা চেঞ্জ করার ট্রাই করতেছে, কিন্তু তারা এখন পরে তারা জানতে পারে যে ওই মহিলাটা মানে এই বাড়ির মায়েরা ছাড়তে পারেনি, সে এখনো আসে তো আপনাদের কোনো ক্ষতি করবে না। কিন্তু এরপরে তারা কোনো শিক্ষা এরকম কোনো কিছু কি এখন- কারো হেল্প নিয়েছে বা বাড়ি বন্ধ করা হ্যাঁ, হয়? বন্ধ করে দিচ্ছে অলরেডি, বন্ধ করে দেওয়ার বন্ধ পরে করে দেওয়ার ওই পরে। মহিলাটা বলছে যে এটা উনি কোনো ক্ষতি করবে না, আপনারা কিছু খুব ভয় পাওয়ার কোনো কারণ নেই, উনি বাসার মায়াটা আসলে ছাড়তে পারেনি, এত বছর ছিল তো এখানে থেকে তো ছাড়তে পারে। অলরাইট। আচ্ছা, আমাদের সাথে আরো একজন আছেন। আপনার ঘটনাটা কিন্তু খুব ছোট করে বলতে হবে, আমাদের সময় খুব কম, আমরা ছোট করে আপনার ঘটনাটা একটু শুনবো। হ্যালো লিসনার, আমি অপূর্ব। আমার এখনকার যে ঘটনাটা সেটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি দোহারের ঘটনা। তখন আমার বয়স 5 কি 6। আমাদের বাড়িতে আমার মেজো আমার বিয়ে চলতেছে। সেই দিন একটু বলে রাখা ভালো, সেই দিন বিয়ের দিন আর কি আমার বড় মামার সাথে মামির সাথে একটু ঝগড়া লাগছিল। তো বিয়ের রাত্রেবেলা সবাই ঘুমাইতে গেছে, গ্রামের বাড়িতে সবাই সন্ধ্যা হলেই সবাই ঘুমিয়ে যায়, এরকম ঘুমাতে গেছেন। তো আমার ছোট মামা ওই দিন রাত্রি ওয়াশরুমে যাবে, সো রাত্রে উঠছে সে। আর গ্রামের বাড়িতে সাধারণত রুম থেকে টয়লেট একটু দূরেই হয়, আর আমাদের টয়লেটে যাওয়ার পাশেই একটা বাঁশ ঝাড় আছে। মামা যখন টয়লেটে যাওয়ার জন্য উঠেছে এবং যাচ্ছে, তো সে দেখতেছে যে বাঁশ ঝাড়ের সামনে একটা মহিলা বসে কান্না করতেছে ঘুমটা দিয়ে। তো মামা খুব আশ্চর্য হয়ে গেছে যে এত রাত্রে কে এখানে কান্না করছে। তো মামার মনে পড়ে গেছে যে মামি তো মামার সাথে ঝগড়া করছে, হয়তো ওই এর জন্য কান্না করতেছে। তো মামা তার ভাবিকে ডাকতেছে যে ভাবি এত রাত্রে আপনি এখানে কেন, ঘরে আসেন। মহিলাটা কোনো সাড়া দিচ্ছে না, সে ওখানে বসেই আছে এবং কান্না করতেছে। তো মামা রিটার্ন আবার ডেকেছে, ভাবি আসেন ঘরে, ওখানে বসে এত রাত্রে বসে মানে হয় নাকি, ঘরে আসেন। সে আবার একই রকম করে কান্না করছে, কোনো জবাব দিচ্ছে না। তো মামা এত ডাকাডাকির পরেও সে যখন আসতেছে না, তার হাত ধরে টান দিচ্ছে যে ভাবি ঘরে আসেন। তখন সে হাত ধরে টান দেওয়ার সাথে তার মাথায় ঘুমটা পড়ে গেছে, এবং ঘুমটা পড়ে মামা দেখলো যে তার মাথায় কোনো, তার যে ঘাড় শুধু ঘাড় আছে, কোনো মাথা নাই। এটা দেখে মামা ভয় পেয়ে যখন চিৎকার করার সাথে সে ওখানে সেন্স হয়ে যায়। পরে আমরা উঠে তাকে ঘরে নিয়ে আসি, আসার পর তার শরীরে প্রচন্ড জ্বর, 3 দিন পর্যন্ত তার জ্বর থাকে এবং সে মারা যায়। তারপর থেকে আমাদের বাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে, এখন ওরকম কোনো ঘরে।